প্রচন্ড এক ঘুষি বসিয়ে দিলেন ছেলেটার মুখে। জ্যোতিরিন্দ্রনাথের বড় সড়ো চেহারা, ছেলেগুলো সবই রোগা। ঘুষি খেয়ে ছেলেটা টাল সামলাতে পারল না, বাই করে এক পাক খেয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ল। জ্যোতিরিন্দ্রনাথ জানেন সময় দিলেই ওরা পাল্টা মারবে, তাই সেকেন্ডের ভগ্নাংশে হতচকিত হয়ে যাওয়া তিনটে ছেলের একটার কানের পাটায় দিলেন ফাটিয়ে এক চড়, একটার পেটে বসিয়ে দিলেন ছপাটে লাথি, আর একটার ঘাড়ে বসিয়ে দিলেন বিশাল এক রদ্দা। তিনটে ছেলেই লুটিয়ে পড়ল রাস্তায়। একা হাতে 4টে হাড় কাটার মস্তানের মহড়া নিয়েছেন ভেবে জ্যোতিরিন্দ্রনাথ তখন উত্তেজনায় ফুটছে, কিন্তু তার হিসেব ভুল ছিল। ভদ্র ঘরের ছেলে তিনি, যেটুকু যা মারপিট করেছেন সে নেহাতি খেলার ছলে, তাই রাস্তার মারপিটের মেজাজটাই যে একটু আলাদা সেটা তার জানার কথা নয়। তিনি ভেবেছিলেন ছেলেগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু তাকে অবাক করে একে একে 4টে ছেলেই উঠে দাঁড়ালো। গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন। আমাদের আজকের গল্প সৌভিক চক্রবর্তীর লেখা অরণ্যের প্রাচীন প্রবাদ। ভাষ্যপাঠে আমি অগ্নিশ, গল্প পাঠে সম্রাট এবং বিভিন্ন চরিত্রে সায়ন, রচনা, শ্রীপর্ণা, অগ্নিশ, অভিক, রাহুল, তথাগত, কৌস্তুভ, সুতনু, সুনীত রায়চৌধুরী এবং স্বরূপবাবু সরকার। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প সৌভিক চক্রবর্তীর লেখা অরণ্যের প্রাচীন প্রবাদ। কলেজ থেকে ফিরে সান্ধানিক করে সবে লাইব্রেরি ঘরের প্রিয় ইজি চেয়ারটিতে গা এলিয়েছেন ভাদুরী মশাই। এমন সময় বাইরে থেকে একটা হই হই কানে এলো। চেঁচামেচির উৎস সন্ধানে চেয়ার ছেড়ে উঠতে যাবেন, তখনই ঝড়ের মতো ঘরে এসে ঢুকলেন জ্যোতিরিন্দ্রনাথ হাজরা। তার দুই হাতে বিশাল 2 হাঁড়ি মিষ্টি। হাঁড়ি দুটো নির্দ্বিধায় বইয়ের টেবিলে রেখে চাঁদরেল গলায় বলে উঠলেন, সুখবর আছে নীরেন। জ্যোতিরিন্দ্রনাথ ভাদুরী মশাইয়ের কলেজ বেলার বন্ধু, যদিও বন্ধুত্ব হওয়ার বিশেষ অবকাশ ছিল না, কারণ ভাদুরী মশাই পড়তেন সংস্কৃত আর জ্যোতিরিন্দ্রনাথের বিষয় ছিল বটানি। তবু ভারী অদ্ভুত ভাবে এই দুজনের বন্ধুত্ব হয়ে গেছিল এবং সেই বন্ধুত্ব আজও এই মধ্য 40-এ এসেও অটুট। ভাদুরী মশাই বললেন, সে তো তোর উত্তেজনা দেখেই বুঝতে পারছি, কিন্তু দয়া করে হাঁড়িগুলো আমার বইয়ের ওপর থেকে নামা। কথাটায় পাত্তা না দিয়ে জ্যোতিরিন্দ্রনাথ ধপাস করে ভাদুরী মশাইয়ের উল্টো দিকের চেয়ারে বসে পড়লেন এবং বললেন, প্রমোশন পেয়েছি, এবার সোজা জলদাপাড়া। একটুক্ষণ বন্ধুর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় ভাদুরী মশাই বললেন, ফের শাস্তিমূলক বদলি, তাই তো? আসলে এ প্রশ্ন করার কারণ আছে। আইএফএস দিয়ে ভারতীয় বন বিভাগের চাকরিতে ঢুকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, কিন্তু কোথাও তিনি বেশি দিন টিকতে পারেন না। তাই 15 বছরের চাকরি জীবনে দেশের প্রায় সবকটি অরণ্যই তার ঘোরা হয়ে গেছে। এর জন্য দায়ী তার বদ মেজাজ এবং সততা। অবশ্য আজ থেকে 20 বছর আগে জ্যোতিরিন্দ্রনাথ আর ভাদুরী মশাইয়ের যে বন্ধুত্ব হয়েছিল, তার নেপথ্যে ছিল জ্যোতিরিন্দ্রনাথের বদ মেজাজ। জ্যোতিরিন্দ্রনাথ থাকতেন হিন্দু হোস্টেলে। রাতে মেসের খাবার মিস হলে বা রাত জেগে পড়তে পড়তে খিদে পেলে হিন্দু হোস্টেলের অনেক ছেলেই মেডিকেল কলেজের সামনে ঘুগনি, রুটি, মুড়ি, চা, বিস্কিট ইত্যাদি খেতে যেত। মেডিকেল কলেজের সামনে সারা রাতই খাবারের দোকান খোলা থাকে। তা সেদিন সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। ঘুম যখন ভাঙল তখন প্রায় 11:30। মেসের খাবার ফুরিয়ে গেছে অনেক আগেই। অগত্যা ঘুম ঘুম চোখে জ্যোতিরিন্দ্রনাথ চললেন মেডিকেল কলেজের দিকে। খাবারের দোকানের সামনে যখন পৌঁছলেন তখন সেখানে 3টে ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখেই জ্যোতিরিন্দ্রনাথ বুঝলেন এরা হাড় কাটা গলির প্রসিদ্ধ মস্তান। তিনি একপাশে অপেক্ষা করতে লাগলেন। ঘুগনি রুটি নিয়ে ছেলেগুলো লোহার বেঞ্চে জাঁকিয়ে বসতে তিনি দোকানদারকে খাবারের অর্ডার দিলেন। দোকানদার জ্যোতিরিন্দ্রনাথকে চেনে। সে বলল, আর একটু দেরি হলে কিন্তু ঘুগনি পেতেন না, এই 1 প্লেটই পড়ে আছে,
একটু দাঁড়ান, আমি ডিমটা ভেজে ওপরে ছড়িয়ে দিচ্ছি। খাবারের দাম মিটিয়ে লাইট পোস্টের গায়ে হেলান দিয়ে সিগারেট টানতে লাগলেন জ্যোতিরিন্দ্রনাথ। সিগারেটের ধোঁয়ায় খিদে চাগার দিয়ে ওঠে। তখন খাবারের স্বাদ আরো খোলতাই হয়। মিনিট 5 পরেই দোকানদার খাবার বেড়ে ডাক দিল। ইতিমধ্যে এসে হাজির হয়েছে আরো একটা হাড় কাটার ছেলে। জ্যোতিরিন্দ্রনাথ খাবারের প্লেটটা নেওয়ার আগেই সে টপ করে প্লেটটা তুলে নিল। কান এঁটো করা হাসি দিয়ে বলল, হেভি খিদে লেগেছে মাইরি, এটা আমি খাচ্ছি। হ্যাঁ, চড়াং করে মাথাটা গরম হয়ে গেল জ্যোতিরিন্দ্রনাথের। তিনি বললেন, খাচ্ছি বললেই তো হলো না, আমি এই খাবারের দাম দিয়েছি আর এটা আমার খাবার। হাত বাড়িয়ে তিনি প্লেটটা নিতে চাইলেন, কিন্তু ততক্ষণে বেঞ্চে বসে থাকা 3টে ছেলে উঠে এসেছে। তাদেরই একজন বলল, খাবারে কি তোর নাম লেখা আছে নাকি বে? একটু থমকে গিয়ে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কেন বেকার ঝামেলা করছো? তোমাদের সামনেই তো আমি অর্ডার দিলাম। যে প্লেট কেড়ে নিয়েছে সে বলল, আচ্ছা ঠিক আছে, শোন, অর্ডার যখন তুই দিয়েছিস তখন খাবারটা তোরই, কিন্তু খেতে পারলে খা। এই বলে সে ঘুগনির ওপর একটুখানি থুতু ফেলে দিল। এটা খা। আমার এটো খাবি তো খা। হো হো করে হেসে উঠল 4 জন। এই অসভ্যতা দেখে আর মাথা ঠিক রাখতে পারলেন না জ্যোতিরিন্দ্রনাথ। প্রচন্ড এক ঘুষি বসিয়ে দিলেন ছেলেটার মুখে। জ্যোতিরিন্দ্রনাথের বড় সড়ো চেহারা, ছেলেগুলো সবই রোগা। ঘুষি খেয়ে ছেলেটা টাল সামলাতে পারল না, বাই করে এক পাক খেয়ে রাস্তার মধ্যে উল্টে পড়ল। জ্যোতিরিন্দ্রনাথ জানেন সময় দিলেই ওরা পাল্টা মারবে, তাই সেকেন্ডের ভগ্নাংশে হতচকিত হয়ে যাওয়া 3টে ছেলের একটার কানের পাটায় দিলেন ফাটিয়ে এক চড়, একটার পেটে বসিয়ে দিলেন 6 পাটে লাথি, আর একটার ঘাড়ে বসিয়ে দিলেন বিশাল এক রদ্দা। 3টে ছেলেই লুটিয়ে পড়ল রাস্তায়। একা হাতে 4টে হাড় কাটার মস্তানের মহড়া নিয়েছেন ভেবে জ্যোতিরিন্দ্রনাথ তখন উত্তেজনায় ফুটছে। কিন্তু তার হিসেব ভুল ছিল। ভদ্র ঘরের ছেলে তিনি, যেটুকু যা মারপিট করেছেন সে নেহাতি খেলার ছলে, তাই রাস্তার মারপিটের মেজাজটাই যে একটু আলাদা সেটা তার জানার কথা নয়। তিনি ভেবেছিলেন ছেলেগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু তাকে অবাক করে একে একে 4টে ছেলেই উঠে দাঁড়ালো। তারপর চোখের নিমেষে একটা ছেলে রাস্তা থেকে একটা আদলা ইঁট তুলে ছুঁড়ে মারলো তার দিকে। রিফ্লেক্সে মাথাটা বাঁচালেও সবটা বাঁচাতে পারলেন না জ্যোতিরিন্দ্রনাথ। আদলাটা তার বাঁ কানটা প্রায় ছেঁচে নিয়ে বেরিয়ে গেল। মাথার ভেতরটা ঝনঝন করে উঠল, চোখে অন্ধকার দেখলেন তিনি। কয়েক মুহূর্ত সময় নিয়ে ধাতস্থ হতেই যা দেখলেন তাতে 1 লাফে বেতালের মতো তার ঘাড়ে চেপে বসল মৃত্যুর ভয়। বিস্ফারিত চোখে তিনি দেখলেন 4টে ছেলের একটা বাঁ হাতে আরো 2টো আদলা তুলে নিয়েছে, আর ডান হাতটা উঁচু করছে অন্য একটা আদলা ছুড়বে বলে। সামনে দাঁড়ানো 3 জনের 2 জনের হাতে লক করছে ধারালো ছুরি, আর অন্য একজন উনুন থেকে টেনে বার করে নিয়েছে কয়লা খোঁজানো লোহার শিকটা। রুমালে পেঁচিয়ে এক প্রান্ত ধরে আছে আর অন্য প্রান্ত আগুন রঙা লাল। বলতে বলতেই আদলাটা ছুঁড়ে মারলো ছেলেটা, আর সেটা এসে সজোরে জমে গেল জ্যোতিরিন্দ্রনাথের বুকে। দম আটকে এলো মুহূর্তে। ততক্ষণে তার পেট লক্ষ্য করে ছুরি তুলেছে আরেকটা ছেলে। তিনি বুঝতে পারছিলেন মৃত্যু অবধারিত, কিন্তু বাঁচার আকুতিতে হঠাৎই যেন জোর এসে গেল তার গায়ে। সামনের ছেলেটাকে ধাক্কা মেরে প্রাণপণে ছুটতে শুরু করলেন উল্টো দিকে। কোনো মতে একবার হিন্দু হোস্টেলে চৌহদ্দিতে ঢুকে পড়তে পারলে আর চিন্তা নেই, কিন্তু আজই যেন রাস্তা ফুরোতে চাইছে না। দরদর করে ঘামছেন জ্যোতিরিন্দ্রনাথ, কান থেকে বেরোনো রক্তে ভিজে যাচ্ছে কাঁধের জামা, পেছনে ছুটে আসছে 4টে কালান্তক জম। একটা ইট মাথার পাশ দিয়ে শাঁ করে সামনে রাস্তায় আছড়ে পড়ল। পরেরটা যদিও লক্ষ্যভ্রষ্ট হলো না, সোজা এসে আছড়ে পড়ল কোমরে। তবুও ছুটছেন জ্যোতিরিন্দ্রনাথ, আর তাদের অশ্রাব্য গালাগালের মধ্য থেকে একটা কথাই মাথায় ঢুকে গেছে, সেটা হলো জান নিয়ে ফিরতে পারবি না সালা। জ্যোতিরিন্দ্রনাথের জীবনী শক্তি শেষ। চোখে ঝাপসা দেখছেন, বুঝতে পারছেন আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই আততায়ীরা ধরে ফেলবে তাকে। এই অবস্থাতেই মূল রাস্তা ছেড়ে বাঁ দিকে প্যারিচরণ সরকার স্ট্রিটের দিকে বাঁক নিলেন তিনি।
আর নিতেই দেখলেন উল্টো দিক থেকে একটা লম্বা মতো ছেলে হেঁটে আসছে। একটা মানুষ দেখে জ্যোতিরিন্দ্রনাথের বাঁচার আকাঙ্ক্ষা যেন আরো বেড়ে গেল। তিনি সোজা ছেলেটার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়লেন, আর তো স্বরে বলে উঠলেন, বাঁচাও বাঁচাও ভাই। আর চলতে পারছিলেন না জ্যোতিরিন্দ্রনাথ। রাস্তার ওপরেই শুয়ে পড়লেন তিনি। এই ঘটনায় ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক। ছেলেটাও ঘাবড়ে গেল, কিন্তু সে বিস্ময় কাটার অবকাশ না দিয়ে তার সামনে এসে দাঁড়ালো চারটে ছেলে। তাদের তিনজনের হাতে ছুরি আর লোহার শিক। তাদেরই একজন বলল, চুপচাপ ফুটে যা, নাহলে তুইও খবর হয়ে যাবি। হাল ছেড়ে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। একজন অচেনা মানুষের জন্য কোন পাগল এই মস্তানদের সঙ্গে বিবাদ করবে? আর চাইলেও তো সে কিছু করতে পারবে না। তিনি অস্ফুটে লম্বা ছেলেটিকে বলে উঠলেন, তুমি যাও ভাই, তুমি চলে যাও। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিল ছেলে। বলল, উঠে আসুন। ছেলেটির বলার মধ্যে কি যে জাদু ছিল, আচমকাই মনে বড্ড বল পেলেন জ্যোতিরিন্দ্রনাথ। ছেলেটির হাত ধরে উঠে দাঁড়ালেন। ছেলেটি বলল, কোথায় যাবেন আপনি? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, হিন্দু হোস্টেল। ছেলেটি বলল, ভয় নেই, আমি পৌঁছে দেবো আপনাকে। এই কথোপকথন রক্তপিপাসু ছেলেগুলোর ভালো লাগার কথা নয়, লাগলেও না। তাদেরই একজন লোহার শিক নিয়ে তেড়ে এলো লম্বা ছেলেটির দিকে, কিন্তু আশ্চর্যভাবে সে যেন আচমকাই থমকে গেল বাকি তিনজন। এই যেন অনেকটা সেই ছেলেবেলার খেলা, স্ট্যাচু বললেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়তে হবে, একেবারে নড়াচড়া করা চলবে না। বিস্ফারিত চোখে ছেলেগুলোর এই রূপান্তর দেখছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। শক্ত করে তার হাত ধরে ছেলেটি বলল, আমার কাঁধে ভর দিয়ে হাঁটুন। হাঁটতে হাঁটতে বারবার পেছন ফিরে দেখছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, এবং কিছুতেই বুঝতে পারছিলেন না কোন মন্ত্র বলে ছেলেগুলো অমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল তার। এসে পড়ল হিন্দু হোস্টেলের গেট। লম্বা ছেলেটি বলল, আশা করি এইবার আপনি যেতে পারবেন। ধন্যবাদ দিতেও ভুলে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। বিস্মিত গলায় বললেন, ছেলেগুলো নড়ছে না কেন? আপনি কি ওদের কিছু করেছেন? মৃদু হাসলো ছেলেটি, বলল, একে বলে হস্তপদ বন্ধ, সবই গুরুকৃপা। যান, ঘরে যান, সাবধানে থাকবেন। এ ধরনের ছেলেদের সাথে অশান্তি না করাই ভালো। জ্যোতিরিন্দ্রনাথকে অবাক করে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছিল ছেলেটি। ঘোর কাটিয়ে চিৎকার করে উঠেছিলেন তিনি, শুনুন, আপনার পরিচয়? ঘুরে তাকিয়েছিল ছেলেটি। বড্ড অন্তর্ভীতি দৃষ্টি তার চোখে। গম্ভীর গলায় বলেছিল, আমি নরেন্দ্রনাথ ভাদুরী, কলকাতা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগ। 3 দিন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে নীরেন্দ্রনাথকে খুঁজে বার করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, এবং হাত দুটো আঁকড়ে ধরে বলেছিলেন, আপনি আমায় জীবন দিয়েছেন ভাই, বলুন বলুন আপনার জন্য আমি কি করতে পারি? স্মিত হেসে নীরেন্দ্রনাথ বলেছিলেন, আপনি তো বোটানি, আপনাকে আমি ফুটবল খেলতে দেখেছি। সেদিন রাত্রে প্রথমটা চিনতে পারিনি, পরে মনে পড়ল আমরা সেম ব্যাচ। আপাতত আমায় তুই বলতে পারেন। উচ্ছ্বাসে উদ্বেল হয়ে নীরেন্দ্রনাথকে বুকে জড়িয়ে নিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর চোখ গোল গোল করে ফিসফিস করে বলেছিলেন, ভাই তুই কি তান্ত্রিক? নীরেন্দ্রনাথ মাথা নেড়ে বলেছিলেন, আমি কৌতূহলী মাত্র। তা আজ বন্ধুর প্রশ্নের উত্তরে ঘন ঘন মাথা নাড়লেন জ্যোতিরিন্দ্রনাথ। বললেন, আরে বেটা, তুই যা ভাবছিস তা নয়। যে আমায় জলদাপাড়া পাঠাচ্ছে, এর মধ্যে শাস্তি তো নেই, উল্টে পুরস্কার আছে। ভাদুরী মশাই বললেন, কিরকম? গুছিয়ে বসলেন জ্যোতিরিন্দ্রনাথ। ব্যাপারটা আসলে খুবই ঘোরালো। গত 6-7 বছর ধরে জলদাপাড়া, চিলাপতা, বক্সা এইসব অঞ্চলে প্রচুর কোচিং হচ্ছে। বক্সা বা চিলাপাতা কিছুটা কন্ট্রোল করা গেলেও জলদাপাড়া পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে গেছে। কোনো বিভাগের বড় কর্তাদের গোপন বৈঠকে যে তথ্য উঠে এসেছে তা হার হিম করে দেওয়া। যেভাবে জলদাপাড়ায় গন্ডার মারা হচ্ছে, এখনই যদি রাশ টানা না যায়, আগামী 5 বছরে জলদাপাড়ায় আর একটাও একশৃঙ্গ গন্ডা থাকবে না। শিউরে উঠলেন ভাদুরী মশাই। কি বলছিস জ্যোতি? ঠিকই বলছি।
গত 3 বছর ধরে বন বিভাগ জলদাপাড়ার এই কোচিং কন্ট্রোল করার চেষ্টা করেছে, তো অদ্ভুতভাবে বারেবারেই ব্যর্থ হয়েছে। 3 বছরে অনেকজন অফিসারকে ওখানে বদলি করা হয়েছে, কেউই ওখানে থাকতে চাইছে না, নানা অজুহাতে ফিরে আসছে। এদিকে সরকার বাহাদুর বদ্ধপরিকর, যে করে হোক চোরা শিকার আটকাতে হবে। তাই এই অদমের ডাক পড়েছে। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল থেকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করে আমাকে ওখানে পোস্টিং দিয়েছে। অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট নমন শুক্লা যে আমার সাথে মিটিং করেছেন, বলেছেন অ্যাট এনি কস্ট গন্ডার মারা আটকাতে হবে। আমিও বলেছি আমি কাজটা করে দেখাবো। এতদিন করাপশনের চক্করে কেউ আমাকে কাজ করতে দেয়নি, বা নিজেরাই বুঝেছে করাপশন হুড়কো দিয়ে দিয়েছে সব্বার পেছনে। আমিও তোকে বলছি নীরেন, আমি যদি ওপর মহলের হেল্প পাই আর যদি কেউ আমার পেছনে কাঠি না করে, তাহলে আমি এই চোরা শিকারীদের বাপের নাম ভুলিয়ে দেবো। কথাগুলো শুনতে শুনতে চিন্তার ছাপ পড়েছিল ভাদুরী মশাইয়ের কপালে। তিনি বললেন, দেখ জ্যোতি, তোর কর্মকুশলতা সততা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই এই তুই চোরা শিকারীদের আটকাতে পারবি, কিন্তু এই যে বলছিস না যে এতজন অফিসারকে ওখানে পাঠানো হয়েছে এবং সকলেই নানা অজুহাতে ফিরে এসছেন, এটা কেন? এই ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছিলি? মাছি তাড়ানোর মতো কথাটা উড়িয়ে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। হুরদুর, এতে আবার খোঁজ খবর নেবার কি আছে? ওখানে গিয়ে দেখে যে প্রচারদের সঙ্গে এটে উঠতে পারবে না, আর এখন তো ওখানে যাদের পাঠানো হচ্ছে সবাই ডিরেক্টলি আন্ডার সার্ভেলেন্স, ঘুষও খেতে পারবে না। তাই বেকার বেকার নাম খারাপ না করে ফিরে আসছে, বুঝেছিস? গম্ভীরভাবে নেতিবাচক মাথা নাড়লেন ভাদুরী মশাই। না রে জ্যোতি, আমার মন বলছে ব্যাপারটার মধ্যে কিছু গন্ডগোল আছে। তুই একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তবে যা। এখন আর খোঁজ খবর নেবার উপায় নেই নীরেন। পোস্টিং ডেট দিয়ে দিয়েছে, যেতে তো হবেই। গিয়ে আমি খোঁজ নেব বরং। কবে যাওয়া? এই তো পরশুর পরের দিন। এসব কথার মাঝেই ছেলে সৌরীন্দ্রনাথকে নিয়ে ফিরে এলেন ভাদুরী মশাইয়ের স্ত্রী নিবেদিতা। ঘরে বানানো গোটা 6 মোচার চপ আর 2 কাপ চা খেয়ে বিদায় নিলেন জ্যোতিরিন্দ্রনাথ। যাওয়ার আগে বলে গেলেন, বৌদি, আপনার যা রান্নার হাত, দ্রৌপদীও লজ্জা পাবে। নিবেদিতা কিছু বলেন না, শুধু হাসেন। জ্যোতিরিন্দ্রনাথের কাছে এই সার্টিফিকেট তিনি বহুবার পেয়েছেন। স্বামীর এই বিশাল বাপু অথচ বড় নরম মনের বন্ধুটিকে ভারী স্নেহ করেন তিনি। সকালের দিকে 2টি ছেলে পড়া বুঝতে আসে। তাদের আনন্দবর্ধনের ধন্যবাদ ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন ভাদুরী মশাই। কানে এলো ফোনের ঝংকার। কিছুক্ষণ পরেই লাইব্রেরি ঘরের দরজায় এসে দাঁড়ালেন নিবেদিতা। তোমার ফোন। কে? জ্যোতি ঠাকুরপো। উঠে গিয়ে ফোন ধরলেন ভাদুরী মশাই। হ্যাঁ বল। একটু যেন গম্ভীর শোনালো জ্যোতিরিন্দ্রনাথের গলাটা। বললেন, তোর কথা মতো কাল বাড়ি ফিরে একটু খোঁজ খবর করলাম, বুঝলি? যাদের যাদের ওখানে পোস্টিং হয়েছিল বেশিরভাগই হিন্দি বেল্টের লোক। মালগুলো মহা খচ্চর হয়, জানিস তো, কিচ্ছু বলতে চায় না। ভাবে কথা বললেই বুঝি চাকরি চলে যাবে। আসল কথাটা বল না। হ্যাঁ বলছি। এই বদলি লিস্টে একজনকে পেলাম, বাঙালি, সুজয় পাল, আমাদের 2 ব্যাচ জুনিয়র। সুজয় একটা অদ্ভুত কথা বলল। কি? প্রতি 3 মাস অন্তর নাকি জঙ্গলে অ্যাটাক হয়। সেদিন কোনো গার্ড পাহারা দিতে চায় না, জোর করে ঠেলে পাঠালেও জঙ্গলের বাইরে দল বেঁধে বসে থাকে, কিছুতেই কোর এরিয়ায় ঢোকে না। তার চেয়েও অদ্ভুত ব্যাপার, গন্ডার গুলোর নাকি বডি পাওয়া যায় না। মানে বুঝলাম না। গন্ডার তো মারা হয় প্রধানত খড়গের জন্য, তাহলে বাকি বডিটা? কথা কেটে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, বললাম তো পাওয়া যায় না। পরে হিসাব করে দেখা যায় গন্ডার কমে গেছে, কিন্তু যেদিন থেকে ব্যাপক হারে পোচিং শুরু হয়েছে সেদিন থেকে জঙ্গলে কোনো গন্ডারের মৃতদেহ পাওয়া যায়নি। তা শুনে আমি শুক্লাজির সাথে কথাও বললাম। ওনার বক্তব্য বিরাট বড় একটা র্যাকেট কাজ করছে এর পেছনে। সম্ভবত ওরা ঘুমপাড়ানি গুলি করে
পুরো গন্ডারগুলোকেই তুলে নিয়ে যাচ্ছে এবং কোনো গোপন ডেরায় কাটাকাটি করছে। ইদানিং শুধু গন্ডারের খড়গই না, চীনে গন্ডারের চামড়া বা বিভিন্ন অঙ্গেরও বিপুল চাহিদা তৈরি হয়েছে। তুই ভাবতে পারছিস কি ভয়ানক ব্যাপার চলছে ওখানে? আর এগুলো এতটাই কনফিডেন্সিয়াল যে কিছুই বাইরে আসছে না। ভুরু কুচকে চুপ করে থাকেন ভাদুরী মশাই। জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কি হলো, চুপ মেরে গেলি কেন? গলা ঝেড়ে ভাদুরী মশাই বললেন, ভাবছিলাম, বুঝলি। কি ভাবছিলি? তুই বলছিস 3 মাস অন্তর অ্যাটাক হয়, গন্ডারদের ঘুম পাড়িয়ে ধরে নিয়ে চলে যাওয়া হয়। আমি বলছি না, শুক্লাজির সন্দেহ। যাই হোক, একটা কথা ভেবে দেখ জ্যোতি, সেক্ষেত্রে অন্তত 10-12টা বড় লরির প্রয়োজন। এতগুলো গাড়ি যদি জঙ্গলে ঢোকে এবং জঙ্গল থেকে বেরোয়, সেগুলো কি কারো চোখে পড়বে না? মানলাম যে গার্ডেরা সব ভয়ে জঙ্গলে ঢোকে না, কিন্তু এমন একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গলের বাইরেও নিশ্চয়ই কড়া পাহারা আছে, সেখানে তো এই গাড়িগুলো ধরা পড়ে যাওয়ার কথা, তাই না? অদ্ভুত বোকার মতো কথা বলছিস নীরেন। যাদের এত পাওয়ার যে গোটা গন্ডার তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদের কাছে রাস্তা চেকপোস্ট কিনে নেওয়া কোনো ব্যাপার? ও, তুই বলতে চাইছিস যে দুনিয়া শুদ্ধ সবাই অসৎ? না, বলতে চাইছি সকলেরই প্রাণের ভয় আছে। আচ্ছা, তোরও প্রাণের ভয় আছে তাহলে? আছে নীরেন, কিন্তু এটা আমার নিজেকে প্রমাণ করার লড়াই। আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ। যাই হোক, তোর এত নেগেটিভ কথা আমার ভাল লাগছে না, আমি রাখলাম। ফোন কেটে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ, কিন্তু রিসিভার হাতে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন ভাদুরী মশাই। তার ভাবনার জগতে কিসের যেন তোলপাড় হচ্ছে। পাশে এসে দাঁড়ালেন নিবেদিতা, নরম গলায় বললেন, কি হয়েছে গো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? স্ত্রীর ডাকে সার ফিরে পেয়ে ফোনের রিসিভারটা জায়গা মতো রাখলেন ভাদুরী মশাই। বললেন, দেখো, কেন জানি না মনটা খুব কু ডাকছে নিবেদিতা। মনে হচ্ছে জ্যোতির খুব বিপদ। ও যদি অন্যদের মতো ভীতু বা অসৎ হতো, আমি অতটা চিন্তা করতাম না, কিন্তু ও বেটা হচ্ছে গোয়ার। মনে হচ্ছে ওর এই গোয়ার তুমি ওকে খুব সমস্যায় ফেলবে। শিউরে উঠলেন নিবেদিতা। সে কি? তবে এখন উপায়? একটু ভেবে ভাদুরী মশাই বললেন, কটা দিন তুমি সৌরিনকে নিয়ে একা থাকতে পারবে না? একটুও সময় নিলেন না নিবেদিতা, দৃঢ় গলায় বললেন, পারবো। তুমি জ্যোতি ঠাকুরপোর সঙ্গে যাও। কয়েক মুহূর্ত স্ত্রীর গভীর চোখ দুটির দিকে তাকিয়ে রইলেন ভাদুরী মশাই। তারপর কপালে একটা চুমু খেয়ে বললেন, বহু পুণ্য বলে পুরুষ তোমার মতো জায়া প্রাপ্ত হয়, বুঝলে নিবেদিতা? তোমার কল্যাণ হোক। তোমার এই উদারতা শুদ্ধ করুক আমাদের সন্তানকে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের বাংলোটা ভারী সুন্দর। জঙ্গলের এক ধার ঘেঁষে কাঠ আর কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। বাংলোর লাগোয়াই অফিস। জ্যোতিরিন্দ্রনাথ এসে হাঁকডাক করে লোক জড়ো করে। অধস্তন সমস্ত অফিসার থেকে শুরু করে যে অফিসের জিপ চালায় সেও আছে। জ্যোতিরিন্দ্রনাথের উদ্যম দেখে মনে হচ্ছে তিনি আজই চোরা শিকারীদের ধরে ফেলবেন। ভিতরের ঘরে আতশোয়া হয়ে বই পড়তে পড়তে ভাদুরী মশাই বন্ধুর গলা পাচ্ছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাচ্ছেন না। বেশিরভাগই হ্যাঁ না করে কাটিয়ে যাচ্ছে, আর তাতে জ্যোতিরিন্দ্রনাথের গলার পর্দা চড়ছে ক্রমাগত। বড্ড চেঁচায় জ্যোতিটা। শুরুতেই এত হুই হুই করলে কেউ ওর ওপর কোনো ভরসাই পাবে না। ভাদুরী মশাইয়ের ইচ্ছা করছিল গিয়ে মুখটা চেপে ধরে, কিন্তু কোনো উপায় নেই। বই বন্ধ করে উঠে দাঁড়ালেন। ঘর থেকে বেরিয়ে এলেন বাইরে। বাংলোর পেছন দিকটায় সুন্দর করে সাজানো বাগান। সেখানে এসে দেখলেন চরণ দাস বাগানে জল দিচ্ছে। চরণ দাস একাধারে এই বাংলোর মালি, রাঁধুনি এবং পাহারাদার।
এই লোকটিকে ভারী ভালো লেগে গিয়েছে ভাদুরী মশাই। 60-এর কাছাকাছি বয়স, কম কথা বলে কিন্তু কাজে অতিরিক্ত দক্ষ। মেদিনীপুরের লোক, গত 40 বছর ধরে এখানেই আছে। ভাদুরী মশাইরা এখানে পৌঁছানোর পরেই সে এত সুন্দর করে একটা ডাবের শরবত খাইয়েছে যে তখন থেকেই ভাদুরী মশাই চরণদাসে মজে আছেন। তাকে বাগানে এসে দাঁড়াতে দেখেই চটপট হাত ধুয়ে এগিয়ে এলো চরণদাস। কিছু লাগবে স্যার? মাথা নাড়লেন ভাদুরী মশাই, বললেন, তা কাজ না থাকলে এসো একটু গল্প করি। হঠাৎই এদিক ওদিক দেখে চাপা গলায় চরণদাস বলল, আপনাকে একটা কথা বলবো স্যার। চরণদাসের এই আকস্মিক পরিবর্তনে খানিক অবাক হলেন ভাদুরী মশাই, তবু কৌতূহলে ঘাড় নাড়লেন। চাপা গলায় চরণদাস বলল, আপনার বন্ধুকে একটু রয়ে শয়ে থাকতে বলুন স্যার, হয়তো খুব বিপদ। জানি ছোট মুখে বড় কথা বলে ফেললাম, কিন্তু আপনাদের খুব ভালো লেগেছে আমার, তাই মনে হলো একটু সাবধান করে দিই। হঠাৎ এই কথা বলছো কেন? সে অনেক কথা স্যার, এখন চারদিকে অনেক লোকজন। আমি রাতে আপনার সঙ্গে দেখা করব, ঘরের দরজাটা খোলা রাখবেন স্যার। ভারী চিন্তিত হয়ে পড়লেন ভাদুরী মশাই। মানুষ চিনতে তার খুব ভুল হয় না। যেটুকু বুঝেছেন, চরণদাস বাজে কথা বলার লোক নয়। জ্যোতিরিন্দ্রনাথের ফোনটা পেয়ে মনটা কেমন কু ডেকে উঠেছিল। এখনো সেই একই অনুভূতি হলো ভাদুরী মশাইয়ের। তার মন বলল, এমন কিছু একটা রহস্য ঘনিয়ে উঠেছে এই অরণ্যে, যা ভেদ করতে গেলেই অতর্কিত মৃত্যুর মতো নেমে আসবে বিপদ, ভয়ানক বিপদ। দরজাটা খোলাই রেখেছিলেন ভাদুরী মশাই। মৃদু শব্দ হতেই উঠে বসলেন। দরজাটা আলতো ফাঁক করে মুখ বাড়ালো চরণদাস। ভাদুরী মশাই বললেন, এসো এসো এসো। নাক ডাকার শব্দে ঘুম আসে না, এই অজুহাতে আগেই অন্য ঘরে শোয়ার ব্যবস্থা করেছিলেন ভাদুরী মশাই। কথাটা মিথ্যে নয়। পাশের ঘর থেকে অনবরত ভেসে আসছে জ্যোতিরিন্দ্রনাথের নাসিকা গর্জন। চরণদাস বলল, বাইরে আসুন স্যার, বাগানে গিয়ে কথা বলি। ঘর থেকে বেরিয়ে এলেন ভাদুরী মশাই। রাতের অরণ্য বড়ই মায়াবী, তার উপর ভাঙা চাঁদ রয়েছে আকাশে। মৃদু একটা হাওয়া দিচ্ছে। চাদরটা গায়ে জড়িয়ে বাগানে কাঠের বেঞ্চে বসলেন ভাদুরী মশাই। চরণদাস বলল, স্যার, এই চোরা শিকারের সমস্যা কোনো দিন সমাধান হবে না। অনেক অফিসার এসেছেন গেছেন, কেউ কিচ্ছু করতে পারেননি। আপনার বন্ধুও পারবেন না। উল্টে বেশি হই হই করলে বিপদে পড়বেন। এই পুরো জঙ্গল যার হাতের মুঠোয়, তার নাম সুখবিলাস ছেত্রী। সুখবিলাস আজকের লোক নয় স্যার। 20 বছর আগে থেকে ও টুকটাক কোচিং করত, ধরাও পড়েছে কয়েকবার। মাঝে কয়েকদিনের জন্য কোথায় যেন হাওয়া হয়ে গেছিল। 5 বছর আগে ফিরে আসে, নতুন করে শিকার শুরু করে। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই স্যার, কারণ কেউ তো আর বন্দুক হাতে জঙ্গলে ঢুকছে না। এদিকে গোটা গোটা গন্ডার গায়ে হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব চরণদাস? চিন্তিত গলায় বললেন ভাদুরী মশাই। চরণদাসের মুখে একই সঙ্গে ভয় আর আশঙ্কার একটা মিশ্র অভিব্যক্তি খেলা করে গেল। গলা নামিয়ে সে বলল, স্যার, সুখবিলাস কালো জাদু জানে। মানে? চমকে উঠলেন ভাদুরী মশাই। স্যার, 3 মাস অন্তর ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে। ওরাই গন্ডারদের মেরে ফেলে খড়গ নিয়ে নেয়। সেজন্যই তো মৃত গন্ডারদের কোনো চিহ্ন পাওয়া যায় না। ওই প্রেতের দল সুখবিলাসের পোষা স্যার। বলতে বলতেই যেন কেঁপে উঠল চরণদাস। উত্তেজনায় বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন ভাদুরী মশাই। কি বলছো তুমি চরণদাস?
হ্যাঁ স্যার, তাই জন্যই তো গার্ডেরা কোর এরিয়ায় ঢোকে না। আমি দুজন গার্ডের মুখ থেকে কথা শুনেছি স্যার, কিন্তু বাইরের লোককে তারা এই কথা বলবে না। আর 2 দিন পরে ত্রয়োদশী, 3 মাস পার হয়ে গেছে, আবার প্রেতের দল নেমে আসবে জঙ্গলে। আমার মন বলছে সুখবিলাস কালই আসবে আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে। নতুন অফিসার এলেই সে দেখা করতে আসে। আপনার বন্ধুর যা মাথা গরম, আমার ভয় হচ্ছে সুখবিলাস ওনার কোনো ক্ষতি না করে দেয়। আচমকাই গায়ে কাঁটা দিয়ে উঠল ভাদুরী মশাইয়ের। ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে এবং তারাই গন্ডার শিকার করে, এই কথাটা মেনে নিতে একটু সময় লাগলো তার। বিপদের আশঙ্কা তিনি করেছিলেন, কিন্তু বিপদ যে এইভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে তা তিনি আন্দাজ করতে পারেননি। এ বিপদ থেকে কিভাবে জ্যোতিরিন্দ্রনাথ এবং সর্বোপরি এই জঙ্গলকে উদ্ধার করবেন তা তিনি বুঝে উঠতে পারলেন না। চাপা গলায় চরণদাস বলে উঠল, স্যার, আপনার বন্ধুকে বলবেন সুখবিলাসের সাথে যেন ঝামেলা না করে। ও যা বলছে মেনে নেওয়াই মঙ্গল। উত্তর দিলেন না ভাদুরী মশাই। ধীরে ধীরে ভাঙা চাঁদখানি মেঘে ঢেকে গেল। পরের দিন সকাল হতেই জ্যোতিরিন্দ্রনাথকে সবটা খুলে বললেন ভাদুরী মশাই। শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর আচমকাই সেক্রেটারিকে ফোন করে বললেন, বাই হাফ অ্যান আওয়ার আমাদের যত গার্ড আছে আমি সবার সঙ্গে কথা বলতে চাই, অ্যারেঞ্জ করো। হা হা করে উঠলেন ভাদুরী মশাই। আরে কি পাগলের মতো কাণ্ড করছিস জ্যোতি? পাগলের কাণ্ড মানে? সরকার থেকে টাকা নেবে আর ভূতের ভয়ে পাহারা দেবে না, ইয়ার কি হচ্ছে? আর সব কটাকে সাসপেন্ড করে দেবো। গর্জন করে উঠলেন জ্যোতিরিন্দ্রনাথ। এক মুহূর্ত বন্ধুর দিকে তাকিয়ে রইলেন ভাদুরী মশাই। তারপর গম্ভীর গলায় বললেন, তুই একটা হস্তি মূর্খ। তোকে যারা চাকরি দিয়েছে তাদের দেখা পেলে আমি কান ধরে উঠবোস করাতাম। তোর ম্যাচিউরিটি তোর একটা 10 বছরের বাচ্চার চেয়েও কম জ্যোতি। তোকে ঘৃণা করেছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ওপরে ওপরে তরপালেও আসলে ভাদুরী মশাইকে খানিক সমঝেই চলেন জ্যোতিরিন্দ্রনাথ। এমন ভর্ৎসনায় খানিক থতিয়ে গিয়ে বললেন, এভাবে বলছিস কেন? তো আর কিভাবে বলবো? তুই কি ভেবেছিস গার্ডেরা সবাই তোর সামনে স্বীকার করবে যে তারা ত্রয়োদশীর দিন কোর এরিয়ায় ঢোকে না? জ্যোতি, এই সমস্যাটা শিকড় অনেক গভীরে। এভাবে চেঁচামেচি করে কোনো সমাধান হবে না। লোকজ বিশ্বাস এতটাই গভীর হয় বুঝলি, যে তার উপর সরকারি হুকুম কাজ করে না। ফের তেতে উঠলেন জ্যোতিরিন্দ্রনাথ। তার মানে তুই ওই ভূতের গল্পে বিশ্বাস করছিস? একটু চুপ করে থেকে ভাদুরী মশাই বললেন, বিশ্বাস করছি না, আবার অবিশ্বাসও করছি না। এই দুনিয়ায় সবই সম্ভব জ্যোতি। আর জঙ্গল থেকে গন্ডার যে স্রেফ উধাও হয়ে যায় এ কথা তো মিথ্যে নয়। না নয়, কিন্তু তা বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো আর ত্রয়োদশীর রাতে ভূতের দল এসে 10টা গন্ডার মেরে দিয়ে চলে যাবে? আমাকে একটু সময় দে জ্যোতি, ভাবতে দে। এখন তো আমরা সুখবিলাস লোকটাকে দেখলামই না, আগে থেকে দেখি। চরণদাস যা বলছে সেটার সত্যতা যাচাই করতেও তো সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা কি জানিস, তুই তো এখানে 2 দিনের জন্য আসিসনি। সময় নিয়ে সবটা জেনে বুঝে নে, তারপর মোডাস অপারেন্ডি ঠিক কর। এভাবে আমার মতে তাড়াহুড়ো করিস না, বুঝলি? 2 হাতে কপালের রগ ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর মুখ তুলে অত্যন্ত জেদি গলায় বললেন, তুই যা বলছিস সব ঠিক নিরেন, কিন্তু আমি নিজের কাছে প্রমিস করেছি আমি দায়িত্ব নেবার পর আর একটাও গন্ডারকে মরতে দেবো না। তাই আগামীকাল ত্রয়োদশীতে সুখবিলাসের পোষা ভূতেরা হোক বা তার পোষা প্রচাররা হোক, কাউকেই আমি গন্ডার শিকার করতে দেবো না। কিভাবে আটকাবি তুই? লোকাল গার্ডদের ওপর ভরসা আমার উঠে গেছে, আমি অন্য ব্যবস্থা করব। দুপুর 3টের মধ্যে 4 কোম্পানি আধা সেনা এসে হাজির হলো জলদাপাড়া রেঞ্জার অফিসে। তাদের সঙ্গে জরুরি বৈঠক করলেন জ্যোতিরিন্দ্রনাথ।
নির্দেশ দিলেন আগামীকাল সন্ধে থেকে জঙ্গলের নিজস্ব গার্ডদের পাশাপাশি আধা সেনাও জঙ্গল পাহারা দেবে এবং সন্দেহজনক কাউকে দেখলেই গুলি করবে। মিটিং সেরে এসে ভারী তৃপ্ত দেখালো জ্যোতিরিন্দ্রনাথকে। চা খেতে খেতে ভাদুরী মশাইকে বললেন, হিরেন, কালাশনিকভ নিয়ে জঙ্গল পাহারা দেবে আধা সেনা। ভূত প্রেত দত্তি দানব যাই আসুক সুবিধে করতে পারবে না। চুতি হাজরা থাকতে জলদা পাড়ায় আর একটাও গন্ডার মরবে না। মৃদু হেসে বন্ধুর পিঠে হাত রাখলেন ভাদুরী মশাই, বললেন, বেশ, তোর ইচ্ছে পূরণ হোক জ্যোতি, তুই বস। আমি বরং একটু হেঁটে আসি আশপাশ থেকে। 6:30 বেজে যেতেও যখন ভাদুরী মশাই ফিরলেন না, ভারী চিন্তায় পড়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। নীরেন তো এমন দেরি করার লোক না, তাছাড়া হঠকারিতা তার স্বভাবে নেই। সে তো জঙ্গলের গভীরে ঢুকবে না, তাহলে গেল কোথায় সে? এমন সময় একটা সাদা খাম নিয়ে এলো চরণ দাস। কেউ একটু আগেই বাংলোর বারান্দায় ফেলে রেখে গেছে। খাম খুলে স্তম্ভিত হয়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। একটা চিঠি। চিঠির বয়ান, মাননীয় জ্যোতিরিন্দ্রনাথ হাজরা, আগামীকাল জঙ্গলে শিকার হবে বলে খুব ব্যস্ত, সেই জন্য আপনার সঙ্গে দেখা করার সময় পেলাম না। তবে ঝামেলা মিটলেই আমি আসব। শুনলাম আপনি কাল জঙ্গলে আধা সেনা নামাচ্ছেন। আমার অনুরোধ ওটি করবেন না, কারণ তাতে জীবনহানির আশঙ্কা আছে। আর জানেনই তো, মানুষ মরলে অনেক বেশি হ্যাপা। অবশ্যই আপনি যে কথা শোনার লোক নন সে আমি বুঝতে পেরেছি, তাই আপনার বন্ধুকে আমার কাছে নিয়ে গেলাম। 2 দিন গরিবের সেবা নেবেন। আপনি যদি আধা সেনা না নামান তাহলে পরশুদিন ভোরেই আপনার বন্ধুকে আপনার বাংলায় পৌঁছে দিব। আর যদি নামান তাহলেও আপনার বন্ধুকে পৌঁছে দিব, কিন্তু মাথাটা আমি আমার কাছে রেখে দিব। খোঁজ নিলেই জানতে পারবেন সুখবিলাস ছেত্রী ফাঁকা আওয়াজ দেয় না। আর আমার খোঁজ করে লাভ নেই। আপনি কেন, আমি না চাইলে আপনার বাবারাও আমার টিকির নাগাল পাবে না। ইতি আপনার একান্ত অনুগত সুখবিলাস ছেত্রী। ধপ করে বেতের চেয়ারে বসে পড়লেন জ্যোতিরিন্দ্রনাথ। বুঝতে পারলেন শত্রুকে হালকা ভাবে নিয়েছিলেন, আর সেই ছিদ্র দিয়েই শত্রু দংশন করেছে। যেমন তেমন কামড় নয়, একেবারে মরণ কামড়। কোনো উপায় নেই, নিজের প্রতিজ্ঞার সাথে আপোষ করতেই হবে। আধা সেনা নামানো যাবে না। নীরেনের জীবন নিয়ে কোনো ঝুঁকি তিনি নিতে পারবেন না, কিন্তু অসহায় গন্ডারগুলোর আসন্ন মৃত্যুর কথা ভেবে তার চোখে জল এসে গেল। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছিলেন ভাদুরী মশাই। এখান থেকে ফরেস্ট বাংলো চোখে পড়ে না। প্রাচীন সব বৃক্ষ দৃষ্টিরোধ করে। মুগ্ধ হয়ে একটা জায়ান্ট স্কুইরেলের কীর্তিকলাপ লক্ষ্য করছিলেন। এমন সময় 4টে লোক তাকে ঘিরে ধরল। তাদের প্রত্যেকেরই হাতে বন্দুক। প্রথমটা একটু ঘাবড়েই গেছিলেন ভাদুরী মশাই, কিন্তু দ্রুত বিস্ময়ে প্রাথমিক ধাক্কাটা সামলে প্রশ্ন করলেন, কে? দলের পান্ডা গোছের লোকটা খুবই বিনীত ভঙ্গিতে বলল, মাস্টারজি, সুখবিলাস ছেত্রী আমাদের পাঠিয়েছেন, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। থমকে গেলেন ভাদুরী মশাই। এরা তাকে মাস্টারজি বলে সম্বোধন করছেন, তার মানে সব খবর নিয়েই এসেছে। জ্যোতিকে শায়েস্তা করার জন্যই যে অপহরণ তা বুঝতে ভাদুরী মশাইয়ের সময় লাগলো না। তিনি বেরিয়ে আসাতে এদের সুবিধা হয়েছে, নয়তো গায়ের জোর দেখাতো। এক মুহূর্তের জন্য তার মনে হলো বাংলোয় ফিরে যান, 4টে লোককে থামিয়ে দেওয়া তার কাছে, কিন্তু পরক্ষণেই তীব্র কৌতূহল সিদ্ধান্ত বদল করতে বাধ্য করল। তার মনে হলো এদের সঙ্গে গেলেই সুখবিলাসের দর্শন পাওয়া যাবে এবং ত্রয়োদশী রাতে জঙ্গলে প্রেত নামার ব্যাপারে কিছুটা হলেও জানতে পারা যাবে। বোঝা যাবে এই কথাটা কতটা সত্যি আর কতটা মিথ। একটু চুপ করে থেকে গম্ভীর গলায় তিনি লোকগুলোকে বললেন, চলো। গাছের আড়ালেই যে একটা জিপ দাঁড়িয়ে আছে ভাদুরী মশাই আগে বুঝতে পারেননি।
তাকে তুলে নিয়ে জিপ রওনা হলো গভীর জঙ্গলের দিকে। জিপ চলতে শুরু করা মাত্র তার চোখ বেঁধে দিল লোকগুলো। প্রায় মিনিট 20 চলার পর জিপ থামল। চোখের বাঁধন খুলে লোকগুলো বলল, নামুন মাস্টারজি। অবাক হয়ে ভাদুরী মশাই দেখলেন গভীর জঙ্গলের মধ্যে কিছুটা জায়গা গাছ কেটে পরিষ্কার করা হয়েছে। কাঁটা তার দিয়ে ঘিরে দুখানা মাটির ঘর তোলা হয়েছে। রয়েছে কুয়ো এবং তুলসী তলাও, ঠিক যেন একখানা গেরস্ত। জিপের শব্দ পেতেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলো একটা লোক। পরনে মিলিটারিদের মতো প্যান্ট, গায়ে সুতির ফতুয়া। লোকটার মাথার চুলে পাক ধরেছে, কিন্তু পাকানো দড়ির মতো চেহারা দেখে বয়স আন্দাজ করার উপায় নেই। চোখ দুটোয় রাজ্যের ধূর্ততা। লোকটা হাত জোর করে এগিয়ে এলো ভাদুরী মশাইয়ের দিকে, বলল, গোস্তাখি মাফ করবেন মাস্টারজি, বাধ্য হয়ে আপনাকে একটু তকলিফ দিতে হলো। আসুন আসুন, গরিব খানায় পায়ের ধুলো দিন। অধমের নাম সুখবিলাস ছেত্রী। এটা আমার ফরেস্ট বাংলো। আজ আর কাল রাতটা আপনাকে একটু কষ্ট করে থাকতে হবে। আপনার বন্ধুকে আমি চিঠি দিয়েছি, তিনি যদি কাল আধা সেনা না নামান তাহলে পরশু ভোরেই আমার লোক আপনাকে ফরেস্ট বাংলোয় পৌঁছে দিয়ে আসবে। আশা করি আপনার মুখ চেয়ে তিনি আমার কথা শুনবেন। সুনীতি, হ্যাঁ সুনীতি। সুখবিলাসের ডাকে একটি অল্প বয়স্ক মেয়ে বেরিয়ে এলো। বেশ আঁটো চেহারা, মুখে চপল হাসি। তাকে দেখিয়ে সুখবিলাস বলল, আমার সাধন সঙ্গিনী সুনীতি। এই 1.5 দিন ওই আপনার খেয়াল রাখবে, সেবা করবে। ও সব রকম সেবাই খুব ভালো করে। লোনলি লাগলে হেজিটেট না করে বলবেন কি কে, ঠিক তো? বিশ্রী ভাবে হেসে উঠল সুখবিলাস। সে হাসিতে তাল মেলানো মেয়েটি হাসতে হাসতেই ভাদুরী মশাইয়ের বাহু স্পর্শ করে অত্যন্ত মদির গলায় বলল, এসো মাস্টারজি। এক ঝলক মেয়েটির চোখের দিকে তাকালেন ভাদুরী মশাই। মানুষের চোখ পড়তে তার ভুল হয় না। মেয়েটির এই যৌবন মদমত্ত চাহনির অন্তরালে যে এক ব্যাকুল প্রাণের বিজন রোদনা লুকিয়ে আছে তা তার বুঝতে দেরি হলো না ভাদুরী মশাই। মেয়েটির মাথায় হাত রেখে তিনি বললেন, হ্যাঁ চলো মা, আমায় হাত পা ধোয়ার জল দাও। ভাদুরী মশাইয়ের স্পর্শে থরথর করে কেঁপে উঠল মেয়েটি। ঘণ্টাখানেক পরে ভাদুরী মশাইকে বিদায় জানিয়ে সুখবিলাস বেরিয়ে গেল। জানালো আগামীকাল সকালে ফিরবে। ঘরের জানলা দিয়ে ভাদুরী মশাই দেখলেন বাইরে 2টো লোক বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। চুপ করে কড়িকাঠের দিকে তাকিয়ে তিনি সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা শুরু করলেন। সুখবিলাসের আচরণ দেখে কিছুতেই আঁচ করা যাচ্ছে না আগামীকাল সে কি করবে। ভাদুরী মশাই বুঝতে পারলেন এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া কোনো রাস্তা নেই। সন্ধে নেমেছে অনেকক্ষণ। ঘরের মধ্যে 2টো হ্যারিকেন জ্বলছে টিম টিম করে। একটা হ্যারিকেনের সলতে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন ভাদুরী মশাই। এমন সময়ে দরজায় মৃদু শব্দ হলো। ঘুরে তাকিয়ে তিনি দেখলেন মাথা নিচু করে সুনীতি দাঁড়িয়ে আছে। মা বলে ডাকার পর থেকেই মেয়েটা কেমন যেন জড়সড় হয়ে আছে। বোধহয় ওই অশ্লীল স্পর্শটার জন্য অপরাধ বোধে ভুগছে। ভাদুরী মশাইয়ের মনে হলো এই মেয়েটির কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে। তার চেয়েও বড় কথা, একটি অল্প বয়সী মেয়ে অপরাধ বোধে ভুগে দূরে দূরে থাকবে কোনো কাজের কথা না। পতিতা শব্দটিতেই ভারী আপত্তি ছিল গুরু রামদাস ঠাকুরের। একটা ঘটনার কথা মনে পড়ে গেল ভাদুরী মশাইয়ের। গুরু রামদাস ঠাকুর খুব ভালো কবিরাজি চিকিৎসা জানতেন। কয়েক ঘর যজমান ছিল যারা আজকালকার যুগেও ঠাকুর ছাড়া অন্য কারো ওষুধ খেত না। সে এক গ্রীষ্মকাল ভাদুরী মশাই ঠাকুরের আশ্রমেই আছেন। এমন সময় চক্রবেড়িয়া থেকে খবর এলো গোবিন্দ ঘোষের ছোট নাতিকে সাপে কেটেছে। ঠাকুর চকবেড়ের ঘোষেদের মন্ত্রগুরু। খবরটা পেয়ে উৎকণ্ঠিত হয়ে হাঁক দিলেন, ওরে মোটর বার কর। আশ্রমে একটা মোটর গাড়ি থাকতো। শিষ্যরা চাঁদা তুলে কিনে দিয়েছিল। দূরের রোগী দেখতে যেতে হলে ঠাকুর ওই গাড়ি ব্যবহার করতেন।
গাড়িতে উঠতে উঠতে ঠাকুর বললেন, নীরেন, তুই আমার সাথে চল, কথা কইতে কইতে যাওয়া যাবে। সে রাতে ছেলেটিকে সুস্থ করে ফেরার পথে প্রবল বৃষ্টি নামল। পথ হারিয়ে ড্রাইভার হাজির হলো এক বেশ্যা পল্লীতে। এমনিতেই বৃষ্টি বলে হয়তো সে রাতে লোকজন কম ছিল, তার উপর মোটর গাড়ি দেখে মেয়েরা একেবারে ঝাঁপিয়ে পড়ল। আজ স্বীকার করতে লজ্জা নেই, সেদিন ঘেন্নায় কুঁকড়ে গেছিলেন ভাদুরী মশাই। কিন্তু ঠাকুর নির্বিকার। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের সাথে মেয়েদের দারুণ বন্ধুত্ব হয়ে গেল এবং ঠাকুর রান্না করতে বসলেন। খিচুড়ি রেঁধে নিজে হাতে খাইয়ে দিলেন মেয়েদের। ফেরার পথে মেয়েরা চোখের জলে ঠাকুরের পা ধুয়ে দিল। গাড়িতে উঠে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে ঠাকুর হেসেছিলেন, বলেছিলেন, তুই কি কইবি আমি জানি। শোন নীরেন, পতিতা শব্দটাই খুব খারাপ। এই সব মেয়েরা কিসের থেকে পতিত, কে ঠিক করেছে সে কথা? একটা কথা জানি, দুটো মানুষ যদি স্বেচ্ছায় যৌনাচার করে তাতে কারো বাপের কিছু বলার নেই। আর সবচেয়ে বড় কথা, সমাজ এদের জন্য বিকল্প রুজির ব্যবস্থা করতে পারেনি বলেই এরা এই পথে নেমেছে। সেই সমাজই আবার এদের পতিতা বলবে। ভাত দেবার ভাতার নয়, কিল মারার গোসাই, নুরো জেলে দিয়ে অমন সমাজের মুখে। স্তব্ধ হয়ে বসেছিলেন ভাদুরী মশাই। যৌনতা নিয়ে বড় পরিষ্কার ধারণা ছিল ঠাকুরের। আজ সুনীতিকে দেখে সেদিনের ঘটনাটা যেন ছবির মতো ভেসে উঠল চোখের সামনে। নরম গলায় তিনি ডাকলেন, এসো মা, ভেতরে এসো। চায়ের কাপ আর মুড়ির বাটি নামিয়ে রেখে সুনীতি মৃদু গলায় বলল, খেয়ে নিন, রাতের খাবার হলে আমি দিয়ে যাব। সুনীতি বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে। ভাদুরী মশাই ডাকলেন, শোনো। দরজার কাছে থমকে দাঁড়ালো সুনীতি। পেছন ফিরে বলল, হ্যাঁ বলুন। মৃদু হেসে ভাদুরী মশাই বললেন, তখনকার ঘটনার জন্য আমি কিছু মনে করিনি মা। তুমি এসো, এখানে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুনীতি বসল না, কিন্তু ওখানে দাঁড়িয়েই কিছুক্ষণ পর কান্না ভেজা গলায় চাপা স্বরে বলে উঠল, আমাকে মাফ করবেন বাবা, আপনি যে সাত্বিক মানুষ আমি বুঝতে পারিনি। আপনাকে নোংরা হাতে ছুঁয়েছি, আমার নরক বাস হবে। উঠে দাঁড়িয়ে সুনীতির দিকে এগিয়ে গেলেন ভাদুরী মশাই। মাথায় হাত রেখে বললেন, মা গো, তুমি মলিন হাতে আমাকে স্পর্শ করলেও সে মালিন্য আমায় ছুঁতে পারেনি। আর সবচেয়ে বড় কথা কি জানো মা, যেটুকু খাদ ছিল তোমার এই অনুশোচনার আগুনে পুড়ে তা ইতিমধ্যেই খাঁটি সোনা হয়ে গেছে। আর কেঁদো না মা। আচ্ছা, তুমি কি করে বুঝলে বলো তো যে আমি সাত্বিক মানুষ? এই স্নেহবাক্যে ফুঁপিয়ে উঠল সুনীতি। বলল, আপনার কথা শুনে বাবা, আমার দাদুও আপনার মতোই ছিলেন। ছিলেন বলছো কেন? একবার বাইরের দিকে দেখল সুনীতি, তারপর এগিয়ে গিয়ে সশব্দে বন্ধ করে দিল দরজা। বাইরে পাহারাদার দুজন একে অপরের দিকে তাকালো। তাদের ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। সুনীতির এই আচরণে চমকে গেলেন ভাদুরী মশাই। বললেন, সব বন্ধ করে দিলে কেন? সুনীতি বলল, এছাড়া আপনার সাথে কথা বলার উপায় নেই বাবা। এরা নরকের জীব, নোংরা জিনিস ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। দরজা খোলা রেখে বেশিক্ষণ আপনার সাথে কথা বললেই সন্দেহ করত, দরজা বন্ধ করলে আর সন্দেহ করবে না। আমায় মাফ করবেন, ওদের চোখে আপনি খারাপ হলেন। ওরা কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তুমি বলো মা। গম্ভীর গলায় বললেন ভাদুরী মশাই। হাতের চেটো দিয়ে চোখের জল মুছে সুনীতি বলল, আমার উপায় নেই, তাই আমি এখানে পড়ে আছি বাবা। শয়নে স্বপনে আমি শুধু একটাই কথা ভাবি,
কি করে সুখবিলাসের ক্ষতি করা যায়। সুখবিলাস আমার দাদুকে খুন করেছে। সে কি? আঁতকে উঠলেন ভাদুরী মশাই। সুনীতি বলল, হ্যাঁ বাবা, আমার দাদু ছিলেন মহাতান্ত্রিক। আমার মা বাবা নেই, দাদুর কাছেই মানুষ। দাদুই আমার বিয়ে দেন। আমার কাজ ছাড়া করতে চাননি বলে আমি আর আমার বর দাদুর কাছেই থাকতাম। সুখবিলাস দাদুর শিষ্য হয়, আর সব শেখার পরে দাদুকে খুন করে। অনেক দিন থেকেই আমার ওপর কুনজর ছিল। বর আর ছেলে সমেত ও আমায় এখানে নিয়ে চলে আসে। আমার বর ওর কাছেই কাজ করে, আর আমার বাচ্চাকে ও বোর্ডিং স্কুলে ভর্তি করে দিয়েছে। নাটক করে আমাকে সাধন সঙ্গিনী বলে। আসলে আমি ওর কথাটা শেষ করলো না সুনীতি। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি দিনের পর দিন মুখ বুজে সব মেনে নিচ্ছি, কারণ প্রতিবাদ করলেই ও আমার বর আর ছেলেকে মেরে ফেলবে। আর সত্যি বলতে মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। সুখবিলাস অসম্ভব শক্তিশালী, ওর ক্ষতি করার ক্ষমতা কারোর নেই। কিছুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই। ফের কেঁদে ফেলল সুনীতি। বলল, আপনাকে এইসব কথা কেন বললাম জানি না বাবা, কিন্তু খুব বলতে ইচ্ছা হলো। অনেক দিন পর এমন যত্ন করে কেউ মাথায় হাত রাখলো। এবার আমি চাই বাবা, রান্না চাপাতে হবে, আপনাকে খেতে দেব। 1 মিনিট মা, একটা কথা বলো তো। দ্রুত বলে উঠলেন ভাদুরী মশাই। কি কথা বাবা? একটু ভেবে ভাদুরী মশাই বললেন, আমি শুনেছি 3 মাস অন্তর ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে। এটা কি ঠিক? একটুও সময় নিল না সুনীতি। বলল, হ্যাঁ বাবা, সব তো দাদুর থেকেই শিক্ষা পাওয়া। 3 মাস অন্তর ভূত ডামর যজ্ঞ করে। পিশাচের দল উঠে আসে পাতাল থেকে, তারা ওর বশ। ও যা বলে তারা তাই শোনে। ওই পিশাচদের দিয়েই তো জঙ্গলটা উজাড় করে দিল। কবে যে এই অনাচার শেষ হবে কে জানে। দীর্ঘশ্বাস ফেলল সুনীতি। একটু চুপ করে থেকে ভাদুরী মশাই বললেন, আমার যা জানার ছিল জানা হয়ে গেছে মা। আচ্ছা, একটা জিনিস কি তুমি আমায় জোগাড় করে দিতে পারবে? কি বাবা? দেখো, এই জঙ্গলে তো গাউর পাওয়া যায়, মানে সাদা বাংলায় যাকে বাইসন বলে। তুমি আমাকে একগুচ্ছ বাইসনের লোম জোগাড় করে দিতে পারো? ভারী অবাক হলেন সুনীতি। বলল, সে পারবো বাবা, কিন্তু বাইসনের লোম দিয়ে আপনি কি করবেন? মৃদু হাসলেন ভাদুরী মশাই। বিপদ যখন খুব বেশি করে ঘনিয়ে ওঠে, তার মধ্যেই তো উঁকি দেন বিপদ তারুণ। তাকে চিনে নিতে হয়। বাইসনের লোম দিয়ে তোমার সমস্যা প্রতিকারের চেষ্টা করব আমি মা। আর চেষ্টা করব যাতে এই জঙ্গল উজাড় হওয়া থেকে বাঁচানো যায়। সুনীতির মনের মধ্যে তোলপাড় হচ্ছে। এই মানুষটাকে সে মনে মনে বড় উঁচু জায়গায় বসিয়েছে, কিন্তু মানুষটা এত জোরের সাথে এসব কথা বলছে কেমন করে? সুখবিলাস যে ভয়ানক। এই মানুষটা কি সুখবিলাসের ক্ষমতা আঁচ করতে পারছে না, নাকি এই মানুষটা সত্যি সব সমস্যার সমাধান করতে পারবে? বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে হাঁ করে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে রইল সুনীতি। ভাদুরী মশাইয়ের সেদিকে চোখ নেই। মনে মনে তিনি একটা অন্য অঙ্গ কষতে শুরু করেছেন। একটা গভীর বিশ্বাস, প্রাচীনতম অরণ্যের গোপনতম এক প্রবাদের কথা ভাবছেন তিনি। কিন্তু তিনি সংশয়াকুল। এই তন্ত্র আগে কখনো প্রয়োগ করেননি,
কে কবে প্রবাদের সত্যতা যাচাই করে, কিন্তু এবার সেটাই করতে হবে। অরণ্যের এই প্রাচীন প্রবাদ যদি সত্য হয় তবেই ঘটবে রোগ মুক্তি, আরোগ্য। ধূপধাপ শব্দে ভাদুরী মশাইয়ের ঘুম ভাঙল। সকাল হয়েছে। বাইরে এসে দেখলেন লরিতে কাঠ বোঝাই করা হচ্ছে আর স্টোর তদারক করছে সুখবিলাস। ভাদুরী মশাইকে দেখে সুখবিলাস দূর থেকে হাত জোর করলো, গলা উঁচু করে বলল, আজ ত্রয়োদশীর দিন আমি একটা করে পুরনো গাছ কাটি মাস্টারজি, গুঁড়িটা বেচে দিই আর নরম ডালগুলো দিয়ে যোগ্য করি। বিবমিশায় মুখটা বিকৃত হয়ে গেল ভাদুরী মশাইয়ের। হাসতে হাসতে এগিয়ে এলো সুখবিলাস, বলল, আমি কোচিং এর নতুন কায়দা শুরু করেছি মাস্টারজি। এতে কোনো লোক লাগে না, কিচ্ছু লাগে না, মাঝখান থেকে আরামসে আমার কাজ হয়ে যাচ্ছে। এটা একটা গোপন ব্যাপার আছে, আজ রাতে যজ্ঞ হবে, আপনি কিন্তু ঘর থেকে বেরোবেন না। বোকা সাজলেন ভাদুরী মশাই। আচ্ছা, লোকজন ছাড়া কোচিং কিভাবে সম্ভব? আরে কি এমন যোগ্য যাতে বাইরে বেরোনো যাবে না? সরু চোখে কিছুক্ষণ ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে রইল সুখবিলাস, তারপর বলল, ভেতরের খবর বার করতে চাইছেন, কিন্তু কোনো লাভ হবে না। আপনাকে সব বলে দিলেও কেউ আমার কিচ্ছু করতে পারবে না। শুনুন মাস্টারজি, আমি তন্ত্র সাধনা করি। আমি এমন অনেক কিছু করতে পারি যা আপনার গভর্নমেন্ট অফিসারেরা স্বপ্নেও ভাবতে পারবে না। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে আটকানোর, কিন্তু ওরা আমার চাকর বাকরেরও অধম। আমার যা শক্তি আছে সব কটাকে টিপে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি মানুষ মারতে চাই না। 2-4 মাস থাকতে থাকতে অফিসারেরা বুঝে যায় আমার সাথে লেগে লাভ নেই, তাই ট্রান্সফার নিয়ে চলে যায়। আপনার বন্ধুও যাবে, তবে ওনার তেজ একটু বেশি তো। এমন বান মারবো সালা কেন্নর মতো বুকে হেঁটে এসে আমার পায়ে ধরবে। আমি জেসে কেউ নই মাস্টারজি, আমি পিশাচ সিদ্ধ মহাতান্ত্রিক। ভাদুরী মশাইয়ের ইচ্ছে হলো চড় মেরে লোকটাকে মাটিতে ফেলে দেন আর তারপর ওকে দেখিয়ে দেন মহাতান্ত্রিক কাকে বলে। এমন ইতর প্রকৃতির মানুষ সচরাচর দেখা যায় না, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করলেন তিনি। এই মুহূর্তে কিছু করলে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হবে না, তার জন্য রাত অবধি অপেক্ষা করতে হবে। ভাদুরী মশাইকে চুপ করে থাকতে দেখে সুখবিলাস বলল, কি ভাবছেন মাস্টারজি? মাথা নাড়লেন ভাদুরী মশাই, মৃদু গলায় বললেন, না না, কিছু না। দেখুন, এসব তন্ত্র মন্ত্রের তো আমরা কিছু জানি না, যা ভালো বোঝেন করুন। আমি 2 দিনের জন্য ঘুরতে এসেছি, চলে যাব। আমার কি, আমাকে কাল ভোরে পৌঁছে দিলেই হলো। হা হা করে হেসে উঠল সুখবিলাস, বলল, ভয় নেই, ভয় নেই। আপনার বন্ধু পায়তারা না কষলে আপনার কিচ্ছু হবে না। কাল ভোর ভোর আপনাকে পৌঁছে দিয়ে আমার অনেক কাজ। আমি একসাথে 5টার বেশি গন্ডার মারি না, কারণ সিংগুলো বেচতেও তো সময় লাগে। সবই ইন্টারন্যাশনাল মার্কেটের খদ্দের। কাল ভোরে আপনাকে গন্ডারের সিং দেখাবো। যান, আপনি রেস্ট নিন। এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না ভাদুরী মশাই, কঠিন গলায় বলে উঠলেন, যে হারে গন্ডার মারছেন তাতে তো আর কিছুদিন পরে একটাও গন্ডার থাকবে না। তখন কি করবেন? কাদের মেরে ব্যবসা করবেন? দাঁত বার করে হাসল সুখবিলাস, বলল, ও আমার ভাবাই আছে মাস্টারজি। জলদাপাড়ার গন্ডার শেষ হলে আমি সুন্দরবন যাব। এ দেশে এত জন্তু জানোয়ার আছে যে শেষ করতে করতে টাইম লাগবে। ওয়ার্ল্ডের 1 নম্বর প্রচার হব আমি। জলদাপাড়া দিয়ে তো হাত পাকাচ্ছি, আসল খেলা শুরু করব কিছুদিন পর। বলতে বলতে চলে গেল সুখবিলাস।
স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন ভাদুরী মশাই। মনটা উসখুস করতে লাগলো তার। খালি মনে হতে লাগলো কখন রাত হবে আর এই পাষণ্ডটা শাস্তি পাবে। সন্ধে হতে না হতে একে একে সব পাহারাদারদের বিদায় করে দিলেন সুখবিলাস। উঠোনের মাঝখানে সাজিয়ে ফেললো যজ্ঞ বেদী আর রক্তাম্বর পরে বসে পড়লো তার সামনে। সবটাই জানলার ফাঁক দিয়ে দেখছিলেন ভাদুরী মশাই, কারণ কিছুক্ষণ আগেই সুখবিলাসের নির্দেশে সুনীতি এসে বাইরে থেকে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। অবশ্য দরজা বন্ধ করার আগে সে ভাদুরী মশাইয়ের হাতে দিয়ে গেছে একগুচ্ছ বাইসনের লোম, আর খুব নিচু গলায় ভাদুরী মশাই তাকে বলেছেন, একটা গ্লাসে করে কিছুটা জল রেখে দাও। যে মুহূর্তে গ্লাসের জলে কাঁপন ধরবে সেই মুহূর্ত থেকে অন্তত 1 ঘন্টা বাইরে বেরোনো যাবে না। কাঁপা গলায় সুনীতি প্রশ্ন করেছিল, কেন বাবা, তখন কি হবে? মাথা নেড়ে ভাদুরী মশাই বলেছেন, না মা, সে উত্তর আমি তোমাকে দিতে পারবো না, কারণ আমি নিজেই জানি না যে গ্লাসের জল শেষ পর্যন্ত কাঁপবে কি না। যদি কাঁপে তাহলে আমাদের সবার মঙ্গল। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। জংলা বাতাসে সেই আগুনের আভাস সাপের মতো কিলবিল করতে লাগলো সুখবিলাসের শরীর জুড়ে। বড় ভয়ানক দেখাচ্ছে তাকে। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে সে এক মুঠো হাড়ের গুঁড়ো ছুঁড়ে দিল আগুনে। এক টানে আলাদা করে ফেললো একটা কালো পায়রার ধর আর মাথা। সেই রক্ত টপ টপ করে পড়তে লাগলো রাক্ষসী আগুনের মধ্যে। এই পদ্ধতি ভাদুরী মশাইয়ের জানা। নিম্ন শ্রেণীর তান্ত্রিকদের বড় প্রিয় এই ধরনের কুৎসিত আচার। এতে বিপরীত শক্তি আয়ত্ত হয়। বশ হয় পিশাচ, হাঁকিনি, ডাকিনীদের মতো নিম্ন মার্গের অথচ অতি শক্তিশালী প্রজাতিরা। চোয়াল শক্ত করে জানলার ফাঁক দিয়ে সুখবিলাসের কীর্তি দেখতে লাগলেন ভাদুরী মশাই। একসময় তিনি অনুভব করলেন ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে চারপাশের বাতাস। বাতাসে ভাসছে মরা পচা গন্ধ। ক্রমশ বাতাস এত গুমোটা দুর্গন্ধময় হয়ে গেল যে শ্বাস নিতেও কষ্ট হতে লাগলো। তখনই আগুনের সামনে দাঁড়িয়ে 2 হাত ছড়িয়ে সুখবিলাস চিৎকার করে উঠল, ধীরে ধীরে কৃষ্ণবর্ণ ধারণ করলো যজ্ঞের আগুন, অথচ তা প্রজ্জ্বল, দীপ্তিময়। আচমকাই কাঁপতে শুরু করলো সেই কালো আগুন এবং আগুনের ফুলকি ছিটকে পড়তে লাগলো নানা দিকে। আগুনের ফুলকি মাটিতে স্পর্শ করা মাত্র মাটিতে সৃষ্টি হলো গভীর গহ্বর, আর তার মধ্য থেকে গল গল করে বেরিয়ে আসতে লাগলো গলিত লাভার মতো সবজেটে কালো আধা তল। উচ্চগ্রামে উঠল সুখবিলাসের মন্ত্রোচ্চারণ। ক্রমে সেই আধা তরলগুলো শরীর ধারণ করলো। কঠিন চোখে ভাদুরী মশাই দেখলেন তাদের অবয়ব মানুষের মতোই, কিন্তু প্রত্যেকের 4টি করে হাত এবং 4টি করে পা। বিভৎস ঘৃণ্য মুখে একটি মাত্র বিশাল চোখ, আর তার ঠিক নিচ থেকে শুরু হয়েছে চোয়াল। তাতে হাঙরের মতো দাঁত, প্রত্যেকের বুকে ক্যাঙারুর মতো থলি। ভাদুরী মশাই জানেন চলতি কথা এদের বলে মাকড় খাকি। অত্যন্ত হীন এবং ক্ষতিকারক প্রেতেরা। এতক্ষণে ভাদুরী মশাই বুঝতে পারলেন কেন মৃত গন্ডারগুলোর কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুখবিলাসের নির্দেশে প্রেতের দল অদ্ভুত হাড় হিম করা শব্দ করতে করতে 8 হাত পায়ে দ্রুত মিলিয়ে গেল জঙ্গলের গভীরে। এ ঘটনার সাক্ষী রইল ত্রয়োদশীর অসহায় চাঁদ। যা দেখার দেখা হয়ে গেছে। ভাদুরী মশাই জলের ঘটি তুলে নিলেন। তারপর মন্ত্রোচ্চারণ করতে করতে জল ছিটিয়ে দিলেন ঘরের মেঝে। খুলে ফেললেন পরিধেয় সমস্ত বস্ত্র। বাসি কাপড়ে পুজো হবে না। ঘটির বাকি জল ঢেলে দিলেন নিজের মাথায়। তারপর নিরাবরণ দেহে রিজু সন্ন্যাসীর মতো বজ্রাসনে বসলেন ঘরের মেঝেতে। টেবিলের ড্রয়ার থেকে বার করে আনলেন আগেই জোগাড় করা 3টে পাতা সমেত একটি গাছের ডাল এবং বাইসানের লোম। ভাগ্যিস
তার স্মৃতিশক্তি অসাধারণ, কারণ এরপর তিনি যে ছড়াটা পড়বেন সেটা বহু বছর আগে তাকে বলেছিল মাধাই মুর্মু। এত বছরে এই ছড়া মনে করার দরকার পড়েনি। বাইসনের লোমগুলো মেঝেতে ছড়িয়ে গাছের পাতা দিয়ে হাওয়া করতে শুরু করলেন তিনি, আর বিড়বিড় করে আওড়াতে শুরু করলেন লোকজ ছড়াটি, যা আসলে আদিমতম অরণ্যের প্রাচীনতম এক প্রবাদ। চিরল চিরল তিনটি পাত, মোষের ঘাড়ের লোম, কারোর কাছে দেবতা হই, কারো কাছে জম। আজব ছড়ার আজব সুর ধরতে যদি পারো, বিপদ মিটায় দিবে তোমার রাজাটার বার। প্রগাঢ় বিশ্বাসে তিনি আউড়ে যেতে লাগলেন পংক্তিগুলি। তার বিশ্বাস অলৌকিক হবে। গুরু বলতেন, বিশ্বাসে পাহাড় টলে। এছাড়া বলবার বিশেষ সুর আছে, সেও শিখিয়েছিলেন মাধাই মুর্মু, মানভূমের এক সাতবুড়ো রাখাল। সেই বিশেষ সুরে ভাদুরী মশাই নিজের কানেই যেন ঘোর লাগলো। একটু চোখ লেগে এসেছিল সুনীতি। একটা পেঁচার ডাকে সচেতন হতেই প্রথমে তার চোখ গেল টেবিলের ওপর রাখা জলের গ্লাসটার দিকে, আর সে অবাক হয়ে দেখল গ্লাসের জল কাঁপছে। কয়েক মুহূর্ত পর পর নির্দিষ্ট ছন্দে কেঁপে উঠছে গ্লাসের জল, যেন কারো পায়ের চাপে মাটিতে কাঁপন ধরেছে। সুনীতির ষষ্ঠ ইন্দ্রিয় বলল, এ কম্পন এমনি না, বিশাল পাহাড়ের মতো কিছু একটা এগিয়ে আসছে এইদিকেই। একটা লাথি মেরে চেয়ার উল্টে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ, তারপর টেবিল থেকে তুলে নিলেন লোডের রিভলভারটা। শব্দ পেয়ে ছুটে এলো চরণ দাস। দরজায় দাঁড়িয়ে ভয় ভয় বলল, কি হয়েছে সাহেব? জ্যোতিরিন্দ্রনাথ বললেন, আমি বেরোচ্ছি, তুমি দৌড় দিয়ে দাও। হাঁ হয়ে গেল চরণ দাস। এই নতুন অফিসারের মাথা কি একেবারে খারাপ? এখন রাত 11:30 বাজে আর উনি এখন বেরোবেন? তার উপর আজ ত্রয়োদশী। এই রাতে জঙ্গলে যাওয়া মানে তো। আর ভাবতে পারল না চরণ দাস। মৃদু গলাতেই প্রতিবাদ করে উঠল, কি বলছেন সাহেব? এত রাতে বেরিয়ে কোথায় যাবেন? রক্তচক্ষুতে তার দিকে তাকালেন জ্যোতিরিন্দ্রনাথ। বললেন, যেখানেই যাই তোমার বাপের কি, বেশি কথা না বলে যা বললাম করো। বুটের শব্দ তুলে বাংলোর গেট খুলে বেরিয়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। গেট ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চরণ দাস। একে সাহেবের বন্ধুকে সুখবিলাসের লোকেরা তুলে নিয়ে গেছে, তার উপর এই রাতে সাহেবও বেরিয়ে গেলেন। অমঙ্গলের আশঙ্কায় কাঁপন ধরল চরণ দাসের পায়ে। এই মানুষ দুটোকে তার বেশ ভালো লেগেছিল। দ্রুত হাঁটছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। যদিও তার বাঁ হাতে একটা টর্চ আছে, কিন্তু সেটা তিনি জ্বালাচ্ছিলেন না। বহু বছর জঙ্গলে চাকরি করেছেন, রাতের অন্ধকারেও জঙ্গলে পথ চলতে তার অসুবিধা হয় না। তাছাড়া আকাশে আজ চাঁদও আছে, ত্রয়োদশীর চাঁদ। মুখটা বিকৃত করে চাঁদের দিকে তাকিয়ে একটা গালাগাল দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। হতভাগা সুখবিলাস তার দুর্বল জায়গায় আঘাত এনে তাকে থেমে যেতে বাধ্য করল। তবে সুখবিলাসের কথা শুনে তিনি চুপ করে বসে থাকেননি। সুখবিলাসের খোঁজ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটা সূত্রও পেয়েছেন, ভালোই ভালোই নীরেন শুধু ফিরে আসুক, তারপর তিনি এই সুখবিলাসের খবর নেবেন। চোরা শিকার করা জন্মের শোধ ঘুচিয়ে দেবেন। একটা শেকড়ে সামান্য হোঁচট খেয়ে তার চিন্তার জালটা ছিঁড়ে গেল। চারপাশে তাকিয়ে বুঝলেন কোর এরিয়ার কাছাকাছি চলে এসছেন। শক্ত করে রিভলভারটা চেপে ধরলেন। কোনো বন্য জন্তুর উপস্থিতি টের পেলে আত্মরক্ষায় কাজে লাগবে। এতটা পথ চলে এসেছেন, তবু কোনো ফরেস্ট গার্ড দেখতে পেলেন না জ্যোতিরিন্দ্রনাথ। রাগে তার কপালের রগ দুটি দপদপ করতে লাগলো। এদের অপদার্থতা অপ্রত্যক্ষ করতে এত রাতে এতখানি ঝুঁকি নিয়ে তিনি বেরিয়ে এসেছেন। কোর এরিয়ায় ঢুকে তিনি দেখতে চান কোন ভূত গন্ডার শিকার করে। তিনি ভেবেই রেখেছেন, যদি এমন কিছু দেখতে পান তাহলে সেই ভূতের বাপের শ্রাদ্ধ করবেন তৎক্ষণাৎ। গুলি চালাতে তার এতটুকুও হাত কাঁপবে না। সত্যি সত্যি তিনি জানতে চান কি রহস্য লুকিয়ে আছে এই ত্রয়োদশীর রাতে। বেশ জোরেই পা চালাচ্ছিলেন তিনি।
আচমকা একটা শব্দ পেয়ে থমকে গেলেন। একটু ঠাহর করতেই দেখলেন ডান দিকে একটু দূরেই একটা অগভীর জলাশয়। জলাশয়ের ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চ্যাটালো পাথর। এই জলাশয় প্রাকৃতিক নয়, বন দপ্তর থেকেই জঙ্গলের ভেতর এমন কিছু জলাশয় খোঁড়া হয় আর চ্যাটালো পাথরগুলো নুন ঢেলে রাখা হয়। বন্য জন্তুরা এখানে জল খেতে আর নুন চাটতে আসে। এসব জায়গায় জঙ্গল তুলনামূলক পাতলা, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। শব্দের উৎস সন্ধানে এদিক ওদিক তাকাতেই জ্যোতিরিন্দ্রনাথ দেখলেন জঙ্গল থেকে দুটি গন্ডার বেরিয়ে এলো, একটি পুরুষ একটি মাদি। কান নাড়াতে নাড়াতে দুটি এগিয়ে চলল জলাশয়ের দিকে। যদিও গন্ডার মূলত একাই ঘুরে বেড়ায়, তবে এ দুটি মনে হচ্ছে জোড়া। সদ্যই প্রেম হয়েছে এদের। এই নবযুগলটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। মানুষ এদের মেরে ফেলে ভেবেই তার কান গরম হয়ে উঠল। মানুষ হিসেবে যার পর নাই লজ্জা পেলেন তিনি, এবং ফের সিদ্ধান্ত নিলেন এই জঙ্গল থেকে চোরা শিকার বন্ধ না করে তিনি শান্তিতে শ্বাস নেবেন না। ওরা যাতে বিরক্ত না হয় তাই একটা গাছের আড়ালে সরে এলেন তিনি। হয়তো মুখ ডুবিয়ে জল খাচ্ছে দুজন। ছাদের আলোয় স্পষ্ট পুরুষটির দীর্ঘ শৃঙ্গ। বড় সুন্দর দৃশ্য। আচমকাই তাল কেটে গেল একটা কানে তালা ধরিয়ে দেওয়ার শব্দ। শব্দটা জোরে নয়, অনেকটা মশার ডানার বিনবিনানির মতো, কিন্তু ভীষণ তীক্ষ্ণ, মাথার মধ্যে গিয়ে আঘাত করে। শব্দটা কোথা থেকে আসছে বোঝার আগেই জ্যোতিরিন্দ্রনাথ যা দেখলেন তাতে তার সমস্ত সত্তা অন্তর থেকে কেঁপে উঠল আতঙ্কে। এমন হাড় হিম করা ভয়াবহ দৃশ্য তিনি কখনো দেখবেন বলে কল্পনাও করেননি। তিনি দেখলেন আচমকাই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো 6টা অদ্ভুত জীব। তাদের অবয়ব মানুষের মতোই, কিন্তু তারা নিঃসন্দেহে মানুষ নয়। মানুষ কখনো এমন ভয়াবহ দেখতে হতে পারে না। মানুষের 8খানা হাত পা থাকে না। তারা বেরিয়ে আসতেই গন্ডার দুটি চমকে গেল, কিন্তু চোখের পলক ফেলার আগেই তারা 3 জনের 2টি দলে ভাগ হয়ে ঝাঁপিয়ে পড়ল গন্ডার যুগলের ওপর। একদল মেয়ে গন্ডারটাকে ঘিরে রইল, আর একদল বিশাল বিশাল কামড়ে মাংস তুলে নিতে শুরু করলো পুরুষ গন্ডারটির দেহ থেকে। একটি জীব নিপুণ কামড়ে কেটে নিল তার খর্গ এবং রেখে দিল পেটের থলিতে। গন্ডারটির আর্তনাদে করুণ হয়ে উঠল জঙ্গলের বাতাস। মাত্র কয়েক সেকেন্ড, তার মধ্যেই অদ্ভুত সেই ভয়াবহ জীবগুলো সমগ্র গন্ডারটিকে খেয়ে ফেলল। একটা হাড়দোড় দীর্ঘ খসখসে জীব বার করে তারা মাটিতে পড়ে থাকা রক্তবিন্দুগুলিও চেটে নিল। জলদাপাড়া অভয়ারণ্যের বুক থেকে স্রেফ গায়েব হয়ে গেল একটি গন্ডার। টলে পড়ে যেতে যেতে একটা গাছের গায়ে ভর দিয়ে নিজেকে সামলে নিলেন জ্যোতিরিন্দ্রনাথ। এইমাত্র তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য, কিন্তু নিজের চোখে অবিশ্বাসী বা করবেন কেমন করে? তাহলে চরণ দাসের কথা কি ঠিক? এইভাবে প্রেতের দল নিশ্চিহ্ন করে দিচ্ছে জলদাপাড়া। এই অলৌকিক শক্তির সাথে কিভাবে লড়বেন তিনি বুঝতে পারছেন কেন গন্ডারদের কোনো চিহ্ন পাওয়া যায় না। চোখ ফেটে জল বেরিয়ে এলো জ্যোতিরিন্দ্রনাথের। তার মাথার ভেতরটা কেমন ওলট পালট হয়ে গেল। কুৎসিত কদাকার জীবগুলো ততক্ষণে দ্বিতীয় গন্ডারটির দিকে নজর দিয়েছে। গন্ডারটি চিৎকার করছে। জ্যোতিরিন্দ্রনাথ বুঝতে পারছেন গন্ডারটি কাঁদছে। প্রিয়তমের মৃত্যু দেখে কাঁদছে, মৃত্যুর ভয়ে কাঁদছে। এই কান্না আগুন জ্বালিয়ে দিল তার শিরায় শিরায়। প্রেত হোক পিশাচ হোক কিচ্ছু এসে যায় না, এই মৃত্যুর প্রতিশোধ নেবেন তিনি। ভাবা মাত্রই তীরের মতো ছিটকে বেরিয়ে এলেন গাছের আড়াল থেকে, আর একদম সামনে থাকা কদাকার জীবটিকে লক্ষ্য করে বন্দুক চালিয়ে দিলেন। বন্দুকে 6টা গুলি আছে। দেরি করলেন না জ্যোতিরিন্দ্রনাথ, তার লক্ষ্য অব্যর্থ। গুলির শব্দের সাথে সাথে তীব্র আর্তনাদ করে ছিটকে পড়ল 6টি পিশাচ। আকস্মিক মুক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল গন্ডারটি। তারপরেই ছুটে মিলিয়ে গেল জঙ্গলের গভীরে। প্রাচীন এই অভয়ারণ্যের মাঝে জলাশয়ের ধারে ত্রয়োদশী চাঁদের নিচে জ্যোতিরিন্দ্রনাথ তখন একা, এবং তার সামনে মাটিতে পড়ে আছে 6টি অদ্ভুত দল। জ্যোতিরিন্দ্রনাথ হাঁপাচ্ছেন।
রিভলভারের একটা একটা গুলিতেই যে এই 8 হাতি জন্তুগুলো এরকম নির্জীব হয়ে যেতে পারে তা ঠিক বিশ্বাস হচ্ছে না। কয়েক মুহূর্ত কেটে গেল, নিঃসীম নিস্তব্ধতা যেন গ্রাস করতে আসছে। ঠিক তখনই এক টুকরো মেঘ এসে চাঁদকে আড়াল করলো, আর জ্যোতিরিন্দ্রনাথ বুঝতে পারলেন তার ধারণাই ঠিক। ধীরে ধীরে নড়তে লাগলো জন্তুগুলো, আর এক সময় লাফ দিয়ে উঠে দাঁড়ালো। আকাশের দিকে মুখ করে তীব্র সেই শব্দে কাঁপিয়ে দিল দিক বিদিক। ঘোলাটে হিংস্র বিশাল এক চোখে তারা তাকালো জ্যোতিরিন্দ্রনাথের দিকে। প্রতিহিংসায় ধকধক করছে মৃত্যুহীন সেই দৃষ্টি। ভয় পেলেন জ্যোতিরিন্দ্রনাথ। অনেকদিন পরে আবার টের পেলেন মৃত্যু ভয় জাঁকিয়ে বসেছে মজ্জায় মজ্জায়। নিশ্চিত মৃত্যুর মতো বিভৎস মাকড় খাকি পিশাচের দল এগিয়ে আসতে লাগলো। হাত থেকে বন্দুকটা ফেলে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। তবে তিনি এমনি এমনি মরবেন না, মরতে হলে লড়াই করে মরবেন। এই মুহূর্তে তিনি উত্তেজিত। একটা গন্ডারকে বাঁচিয়েছেন এই পিশাচদের হাত থেকে। মাটি থেকে একটা শুকনো মজবুত ডাল তুলে নিলেন তিনি। মৃত্যুর খুব মুখোমুখি হলে মানুষের স্বাভাবিক বুদ্ধি লোপ পায়। নয়তো জ্যোতিরিন্দ্রনাথ গাছের ডাল নিয়ে মাকড় খাকিদের সাথে লড়াই করার কথা ভাবতেন না। একটা গোটা গন্ডারকে নিশ্চিহ্ন করতে যাদের কয়েক সেকেন্ড লাগে, তাদের সাথে লড়াই করার সাধ্যি আর যারই হোক কোনো মানুষের নেই। গাছের ডাল বাগিয়ে ধরে জ্যোতিরিন্দ্রনাথ চিৎকার করতে লাগলেন। সামান্য মানুষের এই স্পর্ধা সহ্য হলো না নরকের কীর্তে। বিকট শব্দ করে একটা মাকড় খাকি ঝাঁপিয়ে পড়তে গেল জ্যোতিরিন্দ্রনাথের ওপর, কিন্তু তাকে স্পর্শ করার আগেই প্রবল এক আঘাতে সেটি ছিটকে পড়ল 10 হাত দূরে। কানে তালা ধরানো শব্দে কাতরে উঠল। বাকিগুলো চমকে উঠল এই অতর্কিত আক্রমণে। ঘোর কাটিয়ে ঘুরে তাকালেন জ্যোতিরিন্দ্রনাথ, আর তাকাতেই দেখলেন বিশাল এক বর্ষা এসে সোজা গেঁথে গেল একটা পিশাচের বুকে। শিউরে উঠলেন তিনি। চাঁদের আলোয় যা দেখলেন স্তম্ভিত হয়ে গেলেন। আজ পরপর এইসব কি দেখছেন? এমনিতেই এতক্ষণ এই 8 হাতি পেটের দলকে দেখে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলতে দুলতে তিনি মানসিকভাবে ক্লান্ত। তার উপর এখন যা দেখছেন তা আরো অবিশ্বাস্য, ভীতি উদ্রেককারী। আর ভয় তিনি একা পাননি, ভয় পেয়েছে কদাকার জীবগুলো। বিজাতীয় শব্দ করে তারা একে অপরের দিকে তাকাচ্ছে, পিছিয়ে যাচ্ছে একটু একটু করে, কিন্তু বেশি দূর যেতে পারলো না তারা। জঙ্গলের মধ্যে থেকে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো চলমান পাহাড়টি। তার বিশাল কাঁধে ঢাকা পড়ে গেল ত্রয়োদশীর চাঁদ। বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ। এতক্ষণ যা পাহাড় মনে হচ্ছিল, এই তুলনামূলক ফাঁকা জায়গায় তার অবয়ব স্পষ্ট হয়ে ধরা দিল জ্যোতিরিন্দ্রনাথের চোখে। এক প্রবল পুরুষ, ধূসর কালো গাত্রবর্ণ, জঙ্গলের সবচেয়ে উঁচু বৃক্ষটির থেকেও মাথা খানিক উঁচু। 10টা বিশাল বটগাছকে একত্র করলেও বুঝি তার বুকের ছাতির বের পাবে না। বিশাল 2 পাঞ্জার, একটিতে ধরা ভীমাকায় এক বর্ষা, অন্যটিতে গদার মতো করে ধরা একটি পূর্ণাঙ্গ শুকনো গাছ। পরনে মালকোঁচা মেরে পড়া ধুতি, পায়ের গোছে ও কবজিতে ধাতুর মাকড়ি, হাতে ও গলায় পাথরের মালা। সবটাই মানুষের মতো, শুধু এই প্রচন্ড পুরুষের মাথাটা মোষের। বিশাল বাঁকানো 2 শিঙে ঝিকিয়ে উঠেছে চাঁদের আলো, ক্রোধে দপদপ করছে জ্বলন্ত ক্ষুদ্র মণি দুটি। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জ্যোতিরিন্দ্রনাথ দেখলেন পালানোর সময় পেল না কদাকার পিশাচগুলি। দুটো তো আগেই মাটি নিয়েছিল, এবার প্রবল গর্জন করে সেই মহিষ মানব তার বিশাল পা চাপিয়ে দিল বাকিদের ওপর। মানুষের পায়ের তলায় যেমন করে পোকার মৃত্যু ঘটে, ঠিক সেভাবে জঙ্গলের মাটিতে দলা পাকিয়ে গেল তাদের শরীর, আর কয়েক মুহূর্ত পর সব মিলিয়ে গেল চিরতরে। চাঁদের দিকে মুখ তুলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল এই মহাকার বিস্ময়। ঘাড় ঘুরিয়ে দেখে নিল জঙ্গলের ভিতর আর কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপর এগিয়ে চলল জলাভূমির দিকে এবং ধীরে ধীরে তার আকার ছোট হতে লাগলো। অবাক হয়ে জ্যোতিরিন্দ্রনাথ দেখলেন জলাশয়ের এক প্রান্তে জড়ো হয়েছে পালে পালে বাইসন। তারা শব্দ করছে না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে আছে।
এতগুলো বাইসন এখানে এসেছে অথচ কোনো শব্দ পাওয়া যায়নি। আর অবাক হলেন না জ্যোতিরিন্দ্রনাথ। আজ একের পর এক যা ঘটছে তিনি অবাক হতেও ভুলে গেছেন। পাহাড় প্রমাণ সেই মহিষ মানবের আকার ক্রমে ছোট হয়ে এলো। এখন তার আকার সাধারণ মানুষের মতোই, শুধু তার শারীরিক গঠন যে কোনো ব্যায়ামবীরকে লজ্জায় ফেলে দেওয়ার মতো। চেহারার সাথে সাথে ছোট হয়েছে বর্ষার আকার, পূর্ণাঙ্গ শুকনো গাছটি হয়েছে মোটা এক লাঠি। সে এগিয়ে গেল বাইসনের পালের দিকে। দলের মধ্য থেকে সবচেয়ে বড় বাইসনটি এসে হাঁটু ভেঙে বসে পড়ল। অবলীলায় তার পিঠে উঠে পড়ল মহিষ মানব। তাকে নিয়ে নিঃশব্দে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল বাইসনের দল। এতগুলো বাইসন অথচ কোনো শব্দ হলো না। চোখের সামনে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলেন না জ্যোতিরিন্দ্রনাথ। তবে তার মন বলতে লাগলো, আর ভয় নেই, জঙ্গল এবং বন্য প্রাণীরা এখন বিপদ মুক্ত। ওই মহিষ মানব যেন তার সাথে করে সব ভয় নিয়ে চলে গেছে। অজান্তেই জ্যোতিরিন্দ্রনাথের ওই মহাকায় পুরুষের উদ্দেশ্যে কপালে হাত ঠেকালেন। ফরেস্ট বাংলোর ঘরে ভাদুরী মশাইয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ। ভোর হতে না হতেই সুনীতিকে নিয়ে ভাদুরী মশাই ফরেস্ট বাংলোতে ফিরে এসেছিলেন। সুনীতি রাস্তা চিনত, সেই পথ দেখিয়ে নিয়ে এসেছিল। পথ নির্দেশ শুনে লোকজন নিয়ে সুখবিলাসের ডেরায় ছুটে গেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। কিন্তু সেখানে গিয়ে দেখা গেছিল এক অদ্ভুত দৃশ্য। সবই ঠিক আছে, শুধু সুখবিলাসকে মেরে কেউ তার দেহটা সবচেয়ে উঁচু গাছের সবচেয়ে উঁচু ডালে রেখে দিয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা বলা বলি করছিল, অত উঁচুতে দেহটা গেল কি করে। জ্যোতিরিন্দ্রনাথ কিন্তু অবাক হননি। ওই উঁচু ডালে যে অবলীলায় হাত পেতে পারে তাকে গতকাল রাতেই দেখেছেন তিনি। সব কাজ মিটিয়ে বডি পোস্টমর্টমে পাঠিয়েই বাংলোতে ছুটে এসেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। কাল যা দেখেছেন নীলেনকে বলতেই হবে। মুখোমুখি বসে সে কথা সবে বলতে শুরু করেছিলেন, তখনই ভাদুরী মশাই বললেন, আমি সব জানি। আর তাতেই জ্যোতিরিন্দ্রনাথ হাঁ হয়ে গেছেন। ভাদুরী মশাই ওই মহিষ মানবের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে দিয়েছেন। একটু ধাতস্থ হয়ে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, তুই এত সব কি করে জানলি নীরেন? কাল যখন এই মহিষ মানব সুখবিলাসকে মারছিল কি দেখেছিলি? মাথা নাড়লেন ভাদুরী মশাই। উনি যখন আসেন তখন ঘরের বাইরে বেরোনোর নিয়ম নেই। নেহাত তুই জঙ্গলের মধ্যে ছিলি তাই দেখতে পেয়েছিলি। চমকে উঠলেন জ্যোতিরিন্দ্রনাথ। উনি মৃদু হাসলেন ভাদুরী মশাই। উনি কে বলতো? কে? জ্যোতিরিন্দ্রনাথের চোখে প্রবল বিস্ময়। উনি হলেন অরণ্যের প্রাচীন প্রবাদ। মানে? প্রবাদ বলে জঙ্গল এবং বন্য প্রাণীরা যখন বিপদে পড়ে তখন তাদের উদ্ধার করতে আসেন জঙ্গলের রক্ষক, বুনো মহিষের দেবতা স্বয়ং টাঁড়বারো। টাঁড়বারো? এই নামটা তো আরণ্যক পড়েছিস? ঠিক ঠিক, আমিও ওখানে পড়ি প্রথম টাঁড়বারোর কথা। ভারী কৌতূহল হয়েছিল, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি এই দেবতার ব্যাপার। অনেক পরে মানভূমির এক সাত বুড়ো রাখাল মাধাই মুর্মু আমায় বলে টাঁড়বারো আছেন এবং তাকে ঠিক করে ডাকতে পারলে তিনি আসেন। আর যে মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম সুখবিলাসের প্রেত নামানোর ব্যাপারটা সত্যি, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম টাঁড়বারোকে আহ্বান। আর চিন্তা নেই জ্যোতি, এবার আর কেউ অলৌকিকের সাহায্যে চোরা শিকার ধরতে পারবে না। একটু চুপ করে থেকে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, তুই আহ্বান করেছিলি টাঁড়বারোকে? হ্যাঁ। কিন্তু কিভাবে? ওই যে বললাম, প্রবাদ আছে, অরণ্যের প্রাচীন প্রবাদ। চিরল চিরল তিনটি পাত, মোষের ঘাড়ের লোম, কারোর কাছে দেবতা হই,
কারো কাছে জোর। আজব ছড়ার আজব সুর ধরতে যদি পারো, বিপদ মিটায় দিবে তোমার রাজাটার বার। ভাদুরী মশাই শুধু ছড়াটি আওড়াচ্ছেন, সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন বিশেষ সুরটি, কারণ তিনি প্রমাণ পেয়েছেন বিশেষ সুরে আজব ছড়াটি পড়তে পারলে প্রবাদ সত্যি হয়, আবির্ভূত হন রাজার টাঁড় বারো। এতক্ষণ শুনলেন সৌভিক চক্রবর্তীর লেখা অরণ্যের প্রাচীন প্রবাদ। ভাষ্য পাঠে এবং ঠাকুর রামদাসের ভূমিকায় আমি অগ্নিশ, কথকের ভূমিকায় সম্রাট, চরণ দাসের ভূমিকায় সায়ন, সুনীতির ভূমিকায় রচনা, নিবেদিতার চরিত্রে শ্রীপর্ণা, শুক্রবিলাস ছেত্রীর চরিত্রে অভিক, ঘুগনিওয়ালা এবং কলেজ স্ট্রিটের গুন্ডার ভূমিকায় রাহুল এবং তথাগত, জোয়ান নীরেন্দ্রনাথের ভূমিকায় কৌস্তব, জোয়ান জ্যোতিরেন্দ্রনাথের ভূমিকায় সুতনু, বৃদ্ধ নীরেন্দ্রনাথের ভূমিকায় সুনীত রায়চৌধুরী এবং বৃদ্ধ জ্যোতিরেন্দ্রনাথের ভূমিকায় স্বরূপবাবু সরকার। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য। আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। আগামী সপ্তাহে আবার নতুন একটি গল্প নিয়ে আসব, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রতি সপ্তাহের নতুন গল্পগুলি নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।